হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন একটা লাইভ ক্লাসে এবং আমি সাইফুর রহমান জুবায়ের আছি তোমাদের সাথে অনেক দিন পর সেকেন্ড টাইমের একটা ক্লাসে এবং লাইভে চলে আসলাম। এবং আজকের ক্যাপশন তো দেখে বুঝতেই পারতেছো যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো বা আজকে আমাদের ক্লাসটা কি নিয়ে হবে। ঠিক আছে, তোমরা অনেক দিন যাবত দেখতে চাচ্ছি যে আহ, বিভিন্ন ধরনের দল চাচ্ছ। কেউ সিঙ্গেল কমিটি চাচ্ছ, কেউ যারা পড়াশোনায় খারাপ তারা একটা দল চাচ্ছ, তারপরে বিভিন্ন যারা কালো তারা একটা দল চাচ্ছ। তো আমি ভাবলাম কেন না একটা সেকেন্ড টাইমারদের নিয়ে একটা দল খোলা যাক, তাই না? কি বলো, সেকেন্ড টাইমারদের নিয়ে একটা দল খোলা যাক। ওকে, তো সেই চিন্তা ভাবনা থেকে আজকে সেকেন্ড টাইমারদের জন্য একটা নতুন দল খোলার জন্য আজকের এই ক্লাসটা। এবং দল খোলার জন্য আসলে আগে কি করতে হবে? দল খোলার জন্য আগে আমাদেরকে সংবিধান ভালো করে বুঝতে হবে। কারণ সংবিধান যদি আমি না বুঝি তাহলে আমি দল খুলে দলটা কিভাবে পরিচালনা করব। সেই দল যদি আমার সংবিধান পরিপন্থী কাজ করে তাহলে সেই দল কিভাবে টিকে থাকবে, তাই না? তো সেই জন্য সংবিধান, প্রশাসনিক, সরকারি ব্যবস্থা তো আমাদের আগে জানতে হবে, তাই না? তো এই জন্য তোমাদের দল গঠনকে আরো সুন্দর, আরো মসৃণ হয়ে যাবে। ঠিক আছে, তো আমার সাথে কারা কারা আসো একটু দেখতে চাচ্ছি। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে? আচ্ছা, সরি, একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। আচ্ছা, সবাই একটু ক্লাসটা শুরু করে শেয়ার করে দাও। ক্লাসটা একটু সবাই শেয়ার করে দাও। আর যত সেকেন্ড টাইমার বন্ধু বান্ধব আছে সবাইকে বলো যে আজকের এই রাজনৈতিক বা আজকের এই নতুন দল গঠনের ক্লাসে বা নতুন দল গঠনে কে কে থাকতে চাচ্ছে। ঠিক আছে, সবাইকে একটু মেনশন করে দাও, সবাইকে শেয়ার করে দাও। আর শেয়ার দিলেই কিন্তু আজকের এই রাজনৈতিক আড্ডার রাজনৈতিক ক্লাসের পিডিএফটা পাওয়া যাবা। ঠিক আছে, ওকে। সো একটু নেট প্রবলেম, আচ্ছা নেট প্রবলেম করতেছে শুনতেছি অনেকের কাছে। আশা করি এটা খুব শীঘ্রই শেষ। গুরুত্বপূর্ণ সেই তথ্যগুলো সমন্বয় আজকের এই ক্লাসটা। ঠিক আছে, আগে তো পুরোপুরি ক্লাসটা নিয়ে নাই, আজকে একদম পুরোপুরি তোমাদের ক্লাসটা নিব এবং ক্লাসটা ভালো করে করো, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করতে হবে। ওকে, তো রাজনৈতিক ব্যক্তিগণ অনেকদিন তো রাজনীতি করলা, রাজনীতি বুঝলা, চলো এবার একটু সংবিধানটা ভালো করে বুঝি। কারণ সংবিধানই হচ্ছে বাংলাদেশের সুপ্রিম ল, যেটার উপরে আর কোনো ল নাই। সো চলো একটু সংবিধানটা ভালো করে বুঝে আসি। ওকে, সো লেটস গেট স্টার্টেড। সংবিধান, সংবিধান, এই সংবিধান ভালো করে বুঝার পরেই আমরা আসলে নতুন একটা রাজনৈতিক দল গঠন করতে পারবো। এখন প্রথমে মনে করো যে তুমি সংবিধান পড়বা, ঠিক আছে? আমরা সংবিধান পড়বো, কিন্তু সংবিধান কি সেই তথ্য যদি আমরা না জানি তাহলে কি হবে? সংবিধানটা আসলে কি সেটা আমাদেরকে জানতে হবে না? বা সংবিধানটা আসলে কাকে বলে বা সংবিধান নিয়ে আসলে আমরা কি জানতে পারি, এই তথ্যগুলো আগে একটু জানতে হবে। ঠিক আছে, তা চলো একটু সংবিধান নিয়ে আগে একটু বেসিক তথ্যটা আমরা জানা নেই। ঠিক আছে, তো আশা করি সবাই দেখতে পাচ্ছ। হ্যাঁ, অনেকদিন পর তোমাদের সাথে আসলেই ক্লাসে ফিরে আসলাম, সেকেন্ড টাইমের ক্লাসে। তো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, রাজনীতি ছাড়া এখন আমাদের মাথায় কিছু ঢুকে না। তো অবশ্যই যেহেতু নতুন কিছু করতে যাচ্ছি, অবশ্যই আগে সংবিধানটা আমাদেরকে ভালো করে শিখতে হবে। তো চলো বেসিক তথ্যটা আগে আমরা জেনে নেই যে সংবিধান সম্পর্কে আসলে আমাদের কি জানতে হবে। প্রথমত প্রথমত সংবিধান আসলে কি? সংবিধান আসলে কি, এই প্রশ্নটা অনেক জায়গায় আসে। দেখো, সংবিধান কি? সংবিধান হলো বাংলাদেশের সর্বোচ্চ আইন, অর্থাৎ বাংলাদেশের এর উপরে আর কোনো আইন নাই, এটাই হচ্ছে সংবিধান। ঠিক আছে, সংবিধান মানে হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন। এটা অনেক সময় পরীক্ষা আসে, বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি, তখন বিভিন্ন জিনিস থাকে, অপশনে সংবিধানও থাকে। ঠিক আছে, তো অবশ্যই হবে বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। এবং সংবিধানকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, সংবিধানকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন একটা হচ্ছে লেখার ভিত্তিতে, আর একটা হচ্ছে সংশোধনীর ভিত্তিতে। এগুলো আবার বিশেষ করে তোমার হচ্ছে লেখার ভিত্তিতে, এটা পরীক্ষায় আসে। সংশোধন খুব বেশি আসে না, কিন্তু লেখার ভিত্তিতে সংবিধান এটা পরীক্ষায় আসে। চলো একটু দেখাই। এই যে দেখো, লেখার ভিত্তিতে যে সংবিধান, এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে অলিখিত। এখন ভাইয়া লিখিত অলিখিত মানে কি? লিখিত সংবিধান মানে হচ্ছে যে দেশের সংবিধান লিখে রাখা হয় এবং সেটা সবাই জানে যে এটা একটা সংবিধান, এটা সে চাইলেই পড়তে পারে, এটা হচ্ছে লিখিত সংবিধান। এবং বাংলাদেশ অনেক বেশি নেট প্রবলেম না?
আচ্ছা আটকায় যাচ্ছে বলতেছো। আমি আসলে বুঝতে পারতেছি না নেটটা। হ্যাঁ, আজকেই আমার ফার্স্ট ক্লাস। আচ্ছা আহা, সবার যদি এরকম নেট প্রবলেম হয় তাহলে কিভাবে হবে? বারবার আটকে যায়, বেঁধে যাচ্ছে শুধু। আচ্ছা আমি বলতেছি আমাদের এখানে যারা আছে, একটু 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 আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না, আমি একটু দেখতেছি। আচ্ছা আশা করি আহ, এখন ঠিক আছে না? আচ্ছা হ্যাঁ, আগে হয়েছিল কিন্তু আমি এখানে নতুন কিছু অ্যাড করছি এবং আরো পুরো ক্লাসটা যেহেতু আমি নিয়ে নাই, তো আজকে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো। দেখো যে আবার রিভাইজ হয়ে যাবে। হ্যাঁ, আবার রিভাইজ হয়ে যাবে যেহেতু এখন আমাদের রাজনৈতিক চিন্তা ভাবনা মাথায়, তো সংবিধানটা আমাদেরকে পড়তে হবে। তো চলো, অলিখিত অলিখিত সংবিধান কি, এটা অনেক পরীক্ষায় আসে, অনেক জায়গায় অনেক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসে। এটা আমাদেরকে মাস্ট মনে রাখতে হবে, যেভাবেই হোক মনে রাখতে হবে। তো এটা অনেকে মনে রাখতে পারে না, ভাইয়া কেমনে মনে রাখবো এতগুলো দেশ। কোনো টেনশন নাই, তুমি জাস্ট দেখো, এই যে আমি যেই টেকনিকটা সবসময় দেখাই, স্প্যান মনে রাখবা, শুধু স্প্যান। কেন স্পেন মনে রাখবা? সহজ, এই স্পেন দিয়ে তুমি কি পাবা? ইতে তুমি পাবা ইংল্যান্ড, ইতে তুমি পাবা ইংল্যান্ড। তারপর এস তে তুমি পাবা স্পেন, স্পেন নিজেরও পাবা। তারপরে এস তে আরেকটা জিনিস পাবা, এসপি দিয়ে স্পেন। আর এস তে পাবা সৌদি আরব, সৌদি আরব। এম তে পাবা নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড, ঠিক আছে। তারপরে আরেকটা পাবা তুমি আই দিয়ে, সেটা হচ্ছে ইসরায়েল, ঠিক আছে, ইসরায়েল, ইসরায়েল। তাহলে হচ্ছে এই যে এই পাঁচটা, ইংল্যান্ড, স্পেন, সৌদি আরব, নিউজিল্যান্ড ও ইসরায়েল, এই পাঁচটা হচ্ছে অলিখিত সংবিধান। এই পাঁচটা থেকেই পরীক্ষায় আসবে নিচের কোনটি অলিখিত, নিচের কোন দেশটি অলিখিত সংবিধান। তাহলে ইংল্যান্ড মানে হচ্ছে যেটা যুক্তরাজ্য আমরা বলি, এখানে আপাতত আমি সুবিধার্থে ইংল্যান্ড বলতেছি, যুক্তরাজ্য, ঠিক আছে, যুক্তরাজ্য। এবং হচ্ছে বাকিগুলো যেটা বললাম, ইংল্যান্ড, স্পেন, সৌদি আরব, তারপরে হচ্ছে নিউজিল্যান্ড এবং হচ্ছে ইসরায়েল। এই পাঁচটা দেশের নাম মনে রাখবা। এই পাঁচটা দেশ হচ্ছে অলিখিত সংবিধান, আর এই পাঁচটা বাদে বাকি সবগুলো হচ্ছে লিখিত সংবিধান। শেষ। আর কিছু মনে রাখার কোনো দরকার আছে বলো তো? এর চেয়ে সহজ টেকনিক কি আর কিছু আছে? হ্যাঁ, আজকের ক্লাস করার পরে সবাই আমরা আরো বড় ধরনের রাজনীতিবিদ হয়ে যাব, ঠিক আছে। এখন তো আমরা সবাই রাজনীতিবিদ, ঠিক আছে, বাট তারপরে আমরা আরো বড় রাজনীতিবিদ হয়ে যাব। ওকে, তো নতুন দল গঠন তো বুঝতেই পারতেছো। আচ্ছা, তো দল গঠনের জন্য আমাদেরকে যেহেতু আগে সংবিধান ভালো করে বুঝতে হবে, এই জন্য সংবিধানটা আজকে আমরা শিখতেছি। তো তারপরে আসো, দেখলাম যে লেখার ভিত্তিতে, এখন আবার আছে সংশোধনীর ভিত্তিতে, ঠিক আছে। সংশোধনীর ভিত্তি থেকে এখানে আছে। আচ্ছা আচ্ছা, সংবিধান দুই প্রকার, একটা হচ্ছে সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়। এটা আমি সহজ কথায় বলি, এক কথায় ভাই, সুপরিবর্তনীয় মানে হচ্ছে যেটা সহজেই পরিবর্তন করা যায়, ঠিক আছে, যেটা সহজেই, মনে করো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান চাইলো যে আচ্ছা আমার এই সংবিধানের এই অনুচ্ছেদটা ভালো লাগতেছে না, মনে হচ্ছে এটা আমার বিপরীতে যাচ্ছে, সাথে সাথে চেঞ্জ করে দিলাম, কেউ কিছু বলার নাই। আর এই যে দুষ্পরিবর্তনীয়, এই পরিবর্তনীয় সংবিধানটা হচ্ছে একটু ক্রিটিক্যাল। এখানে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান চাইলেই তোমার হচ্ছে এই সংবিধান চেঞ্জ করতে পারবে না, তাকে আগে সেটা জাতীয় সংসদে উত্থাপন করতে হবে এবং 2/3 অর্থাৎ 3/2 অংশের সম্মতি নিয়ে তারপর সেই অনুচ্ছেদটা সে পরিবর্তন করতে পারবে। এই জন্য এটাকে আমাকে আটকায় দিচ্ছে। আচ্ছা, মাত্র 13টা শেয়ার। আমি আবারও বলতেছি, তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। যারা যারা ক্লাসটা শেয়ার করবে আজকে সবাই পিডিএফ পাবে, ঠিক আছে। যারা যারা ক্লাসটা শেয়ার করবে আজকে মিনিমাম ক্লাসটা শেয়ার হইতে হবে 500 শেয়ার হবে, এবং সবাই সবাই পিডিএফ পাবা, ঠিক আছে। ওকে, তাহলে হ্যাঁ ঝিলমি, আচ্ছা ভাইয়া আটকে গেছে। আচ্ছা, এটা কি সংবিধান? নেটওয়ার্ক, আচ্ছা কি সংবিধান এটা? কেউ তো বলতেছো না। আমাদের সংবিধানটা কি? বারবার আটকে যাচ্ছে। আচ্ছা, আমার এখানে নেট ঠিক লাগতেছে, আমি আসলে বুঝতেছি না যে তোমাদের নেট প্রবলেম হচ্ছে। হ্যাঁ, দোয়া করবো অবশ্যই। আচ্ছা, আমাদের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। আমাদের সংবিধান কি?
দুষ্পরিবর্তনীয় সংবিধান, যেটা চাইলেই হচ্ছে চেঞ্জ করা যায় না, ঠিক আছে, যেটা চাইলেই হচ্ছে সরকার প্রধান চেঞ্জ করতে পারবে না, এই জন্য এটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান, ঠিক আছে, আমাদেরটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। ওকে চলো আমি একটু দ্রুত শেষ করে দিব, তারপর আসো। তাহলে এখান থেকে মনে রাখবা লিখিত অলিখিত সংবিধান মনে রাখবা, এবং এইবার এর পাশাপাশি আমাদের আরো কিছু মনে রাখতে হবে যে সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারক, এটা গুচ্ছতে আসছে, রাজশাহীতে আসছে, ঢাবিতে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, সব মোটামুটি সব জায়গায় আসে সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারককে। এখন অনেকে দেয়া দেয় হচ্ছে জাতীয় সংসদ, অনেকে দেয়া দেয় হচ্ছে তোমার অনেক কিছু দেয়া দেয় যে আইন মন্ত্রণালয়, অনেক কিছু দেয়া দেয়, বাট অ্যান্সারটা হবে অ্যাকচুয়ালি সংবিধানের অভিভাবক ব্যাখ্যাকারক হচ্ছে সুপ্রিম কোর্ট। কেন সুপ্রিম কোর্ট? কারণ হচ্ছে ভাই এই যে সংবিধানটা, এই সংবিধান অনুযায়ী তোমার বিচার করে কে? এই সংবিধানটা সবসময় ধারক বাহক কে? অবশ্যই সুপ্রিম কোর্ট। কিন্তু সংবিধান রচনা করে কে? সংবিধান রচনা করে জাতীয় সংসদ, মনে রাখবা সংবিধান রচনা করে জাতীয় সংসদ, বা আমাদের যে গণপরিষদ ছিল সেখান থেকে মিললে আমাদের তোমার হচ্ছে এটা আসে, চেঞ্জও করে কিন্তু আবার জাতীয় সংসদ। সংবিধানের চেঞ্জ যা আছে, কোনো সংশোধন, কোনো হচ্ছে পরিবর্তন, কোনো কিছু নতুন অ্যাড করা, কোনো কিছু বিয়োজন করা, সবকিছু করে জাতীয় সংসদ, কিন্তু সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারক হচ্ছে সুপ্রিম কোর্ট, ঠিক আছে, সুপ্রিম কোর্ট। এটা মাথায় রাখবা, এটা জানা থাকলে 1 নাম্বার কমন, এটা জানা থাকলে 1 নাম্বার কমন। এবার আসো পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান, এটা অনেকে জানতে চায় যে তাহলে ভাইয়া সংবিধান তো জানতেছি, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? মনে রাখবা পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের। কয়টা? 470টা। কিভাবে মনে রাখবা? যে পৃথিবীর সবচেয়ে বড় দেশের মানে বড় যে দেশের জনসংখ্যা সেটা কোন দেশ? অবশ্যই ভারত। তো যে দেশের জনসংখ্যা বেশি সেই দেশের অনুচ্ছেদও বেশি, ঠিক আছে। আর সবচেয়ে ছোট সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র হচ্ছে তোমার অনুচ্ছেদের দিক দিয়ে, যুক্তরাষ্ট্র এবং ভুটান হচ্ছে অনুচ্ছেদের দিক দিয়ে হচ্ছে 7টা, মাত্র 7টা অনুচ্ছেদ আছে, এটা হচ্ছে সবচেয়ে ছোট। এবার আসো পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের, এটা মাথায় রাখলে হবে। আবার অনেক জায়গায় মদিনা সনদ দেওয়া হয়, যদি মদিনা সনদ অপশনে থাকে তাহলে অবশ্যই লিখিত সনদ মদিনা সনদ দিবা, মদিনা সনদ না থাকলে যুক্তরাষ্ট্র দিবা, ঠিক আছে। ওকে এবার আসো গণপরিষদ। এখন ভাইয়া তাদেরকে কিন্তু একদম শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে, যারা না থাকবে তারা আজকে মিস করবে। এতটুকু বলতে পারি যে যারা জুবাইর ভাইয়ের ক্লাস আগে করছো তোমরা তো জানো যে আমি আসলে খুব ভালো ক্লাস দেই না, কিন্তু ক্লাসে মোটামুটি অ্যাটেনশন রাখার ট্রাই করি। সো আজকেও বলতেছি যে আজকে যারা ক্লাসটা করবা তারা কেউ আশাহত হবা না, কেউ আশাহত হবা না, এতটুকু আমি কনফার্ম করতে পারি। তোমাদের সময়ও নষ্ট হবে না, ঠিক আছে। ওকে আচ্ছা, এখানে কি সবাই আমাদের পেড বেসের স্টুডেন্ট নাকি হচ্ছে আমাদের বাইরের স্টুডেন্টও আছো? ওয়াইফাই নেট, আচ্ছা নেট নিয়ে আমি একটু বলতেছি। আমাদের যে আচ্ছা আমি বলছি যাতে নেটটা একটু ঠিক করে ট্রাই করে, কারণ বর্তমানে একটু নেটটা সমস্যা করতেছে। কেন সমস্যা করতেছে আমি আসলে জানি না, তারপরেও তোমরা একটু দেখো যে কিভাবে কি হয়। হ্যাঁ আচ্ছা, তো এই তো বললাম। এবার আসো যে এই যে গণপরিষদটা আসলে কি? এই গণপরিষদের কাজ হচ্ছে একটা নতুন সংবিধান তৈরি করা। গণপরিষদের কাজ কি? একটা নতুন সংবিধান তৈরি করা, বা এই দেশের স্বাধীন বাংলাদেশের প্রথম যে আইন পরিষদ সেটাকেই বলা হয় গণপরিষদ। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, ভাইয়া স্বাধীন বাংলাদেশের প্রথম আইন পরিষদ কিভাবে হইল? চলো তাহলে আমরা সেই 1970 ফিরে যাই। এখন আমরা কি করব? 1970 ফিরে যাব। এই দেখো 1970 একটু আমরা ফিরে যাই। এখন মনে করো আমরা 1970 আছি, এবং আজকে হচ্ছে 1970 সালের 7 ডিসেম্বর। আজকে কত? 1970 সালের 7 ডিসেম্বর, এবং খুবই সুন্দর একটা দিন, চকচকা ঝলমলা দিন। এই দিনে আজকে অনুষ্ঠিত হবে
পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচন, ঠিক আছে, 1907 সালের 7 ডিসেম্বর জাতীয় পরিষদের নির্বাচন, এবং 1970 সালের 17 ডিসেম্বর হচ্ছে প্রাদেশিক পরিষদের নির্বাচন, ঠিক আছে। এবং এই প্রাদেশিক পরিষদের নির্বাচন হয় আমাদের 300টা আসনে, কিন্তু ওই দিন কি হয়েছে, একটু কিছু জেলায় ঘুরকি হয়েছিল, যে ঘূর্ণিঝড় ঘুরকি, এই ঘুরকির কারণে 17টা আসনে ওই দিন নির্বাচন হইতে পারে নাই। উপকূলীয় আসনগুলায় ঘূর্ণিঝড় ঘুরকি, এটাও পরীক্ষায় আসে যে ঘূর্ণিঝড় ঘুরকি কবে হয়। তো মনে রাখবা যে 1970 সালে ঘূর্ণিঝড় ঘুরকি হয়, এই কারণে 17টা আসনে নির্বাচন হইতে পারে নাই। দ্যাটস ওয়াই 1970 সালের 17 জানুয়ারি, কত ভাইয়া, 17 জানুয়ারি 17টি আসন, বাকি 17টি আসনে, মনে রাখবা কিভাবে, 17 জানুয়ারি 17টি আসনে, বাকি 17টি আসনে নির্বাচন হয়, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখলাম যে কয়টা ভাগে নির্বাচন হইল, যে 1970 সালের 7 ডিসেম্বর জাতীয় পরিষদে, 1970 সালের 17 ডিসেম্বর প্রাদেশিক পরিষদ। এখন জাতীয় প্রাদেশিক কি, প্রাদেশিক পরিষদ কি? জাতীয় হচ্ছে ভাইয়া, এই মনে করো আমাদের পুরো বাংলাদেশে যে নির্বাচনটা হবে এটাই হচ্ছে জাতীয় পরিষদ। আর যদি একটা নির্দিষ্ট বা কয়েকটা নির্দিষ্ট আসনে, যেমন মনে করো বরিশালে, বা মনে করো চাঁদপুরে, বা মনে করো শুধু ঢাকায় কিছু জায়গায় হইলো, সেটা হচ্ছে এখন তো আর প্রদেশ নাই, বাংলাদেশে তো আর কোনো প্রদেশ নাই, কিন্তু পাকিস্তানে তো 4টা প্রদেশ ছিল, হ্যাঁ, তো এই জন্য প্রদেশগুলো আলাদা হয়। যেমন তুমি যদি এখানে ভারতের কথাও চিন্তা করো, ভারতে 28টা অঙ্গরাজ্য, তো মেন ভারত একটা হচ্ছে কেন্দ্রভুক্ত, যেখানে পুরা দেশে কে প্রধানমন্ত্রী হবে বা কোন দল ক্ষমতায় যাবে সেটার জন্য একটা নির্বাচন হয়। তারপর কিন্তু পশ্চিমবঙ্গ সহ অন্যান্য যে দলগুলা হয় সেখানেও নির্বাচন হয়, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে ওই দলে কে মুখ্যমন্ত্রী হবে বা ওই প্রদেশে কে মুখ্যমন্ত্রী হবে, সেই প্রদেশের মধ্যে কারা ক্ষমতায় আসবে, এটার জন্য একটা নির্বাচন হয়। তো বর্তমান বাংলাদেশ যেহেতু তৎকালীন পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল, এই জন্য প্রথম তো জাতীয় পরিষদে ছিল, এবং পরবর্তীতে শুধু বাংলাদেশে একটা প্রাদেশিক নির্বাচন হয়। তো প্রথমে আমরা কত পাইছি, এই জাতীয় পরিষদের নির্বাচনে আমরা পাই 169টি আসন, এবং প্রাদেশিক পরিষদে আমরা পাই 300টা আসন, টোটাল কত, 469 জন। এই 469 জন হচ্ছে আমাদের নির্বাচিত প্রতিনিধি ছিল, এবং নির্বাচিত প্রতিনিধি হয়ে তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোট পায় এবং সংখ্যাগরিষ্ঠ দল হয়, ঠিক আছে। সংখ্যাগরিষ্ঠ এখন কি ঠিক আছে তো, তাই না? হ্যাঁ, এখন আশা করি ঠিক আছে। আচ্ছা, তো এই সংখ্যাগরিষ্ঠ পায়, তাহলে মোট কতজন, 469 জন। এই 469 জনের হাতে কিন্তু ক্ষমতা দেওয়া হয় নাই। 1970 সালের যে নির্বাচনের পরে 1971 সালের যে কি হয়, কত, 3 মার্চে যে একটা বৈঠক হওয়ার কথা ছিল, সেটা কিন্তু কি করে, ইয়াহিয়া খান বাতিল করে দেয় 1 মার্চ। তো তারপরে কিন্তু মুক্তিযুদ্ধ হইল, তারপরে আসলে যায়া যে আমরা যে স্বাধীন হইলাম, এই স্বাধীন হওয়ার পরে তো আমাদের এখন সংবিধান তৈরি করতে হবে। হ্যাঁ, এই সংবিধান তৈরির জন্য আবার গণপরিষদ, যে সংবিধান তো এমনি এমনি হয় না, গণপরিষদ। তো এই গণপরিষদে আইসা এই 469 জন মেম্বার, 469 জন ওই যে আগের মেম্বার ছিল বললাম, যারা নির্বাচিত প্রতিনিধি ছিল 1970 সালে, তাদেরকে নিয়ে করা হয়েছিল, কিন্তু এখানে 469 জন ছিল না। এর মধ্যে 66 জন বিভিন্ন কারণে মাইনাস হয়ে গেছে, কেউ দল ছাইরা গেছে, কেউ মুক্তিযুদ্ধে নিহত হয়েছে, কেউ নতুন দল বিভিন্ন বিদেশে চলে গেছে, কেউ আবার পাকিস্তানের সাথে যোগ দিছে। এই কারণে 66 জন মাইনাস হয়ে কতজন ছিল, 403 জন। এই 403 জনই গণপরিষদ ছিল, এই 403 জনকে নিয়ে গণপরিষদ বৈঠকটা বসছিল, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই এই টপিকটা যারা ভালো করে বুঝতে পারবা, তারা অবশ্যই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 3 থেকে 4টা প্রশ্ন মাস্ট কমন পাবা। আমি হচ্ছে তোমাদেরকে কি বলতেছি, মানে হচ্ছে কি বলে এটাকে, গ্যারান্টি দিতে পারি যে 2 থেকে 3টা প্রশ্ন তুমি মাস্ট শুধু সংবিধান থেকেই পাবা, ঠিক আছে, শুধু সংবিধান থেকেই পাবা। ভাইয়া বঙ্গবন্ধু বইগুলো, তার জীবনী এবার কি গুরুত্বপূর্ণ, সব বলবো। ইতিহাস এখন কতটুকু পড়তে হবে, বঙ্গবন্ধু নিয়ে কতটুকু পড়তে হবে, ডক্টর ইউনূসকে নিয়ে কতটুকু পড়তে হবে, আগের ইতিহাস কি ভুলে যাব, নতুন ইতিহাস পড়বো, এমন অনেক চিন্তা ভাবনা তোমাদের মাথায় আছে আমি জানি। আজকে 1 বাই 1 ধীরে ধীরে সব বলবো, শুধু মাথাটা ঠান্ডা রেখে ক্লাসটা মনোযোগ দিয়ে ভাইয়ের সাথে করো, ইনশাআল্লাহ সকল প্রশ্নের অ্যান্সার কিন্তু আজকে পাওয়া যাবে, ঠিক আছে। ওকে, তাহলে 403 জন। আচ্ছা,
তাহলে 469 জন সবাই ছিল না, তার মধ্যে মুক্তিযোদ্ধা অনেকে মারা যায়, বিভিন্ন 66 জন মাইনাস হয়ে যায়, 403 জন ছিল। এই 403 জন নিয়ে গণপরিষদ বসে এবং গণপরিষদে ঠিক হয় যে আমরা তো 403 জন আছি, এই 403 জনের মধ্যে আমরা কিছু মানুষকে দায়িত্ব দিব যারা আমাদের জন্য একটা সংবিধান গঠন করবে। এখন 403 জন মিলে তো আর সংবিধান করবে না, সংবিধান তৈরি করবে না, তার মধ্যে অল্প কিছু মেম্বারকে দিতে হবে। তাহলে কতজন? মোট 34 জনকে দায়িত্বটা দেওয়া হলো। কয়জন? 34 জনকে সংবিধানের তৈরির জন্য দায়িত্বটা দেওয়া হলো। আবার মনে রাখবা যে গণপরিষদটা তৈরি হয় সংবিধান তৈরি করার জন্য, ঠিক আছে? তো এই গণপরিষদের সভাপতি কে ছিল? মাওলানা আব্দুর রশিদ তর্কবাগী। সেটা বুঝানোর কিছু নেই, বুঝে যাবা। মাওলানা আব্দুর রশিদ তর্কবাগী ছিল সভাপতি। যেমন বর্তমানে আমাদের জাতীয় সংসদের সভাপতি কে? দেখি এই বাচ্চারা বলো তো, দেখি বলো তো তোমরা কতটুকু বুঝো। জাতীয় সংসদের সভাপতি কে বলো? জাতীয় সংসদের সভাপতি কে? দেখি দেখি বলো, জাতীয় সংসদের সভাপতি কে? আচ্ছা, এটা তোমরা বলতে থাকো, আমি দিচ্ছি। আর গণপরিষদ সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি ছিলেন আবু সাইদ চৌধুরী, আর সংসদ নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, এটা কিভাবে হইলো, কেন হইলো, এটা আমি বলতেছি। এই যে সংসদ নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তো এখানে আমি তোমাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই। এই জিনিসটা যদি না দেখাই তাহলে ভাই এই জিনিসটা অনেকেই বুঝবা না, ঠিক আছে? কিভাবে? কারণ আমরা জানি যে 1971 সালে যে মুজিবনগর সরকার গঠিত হয়েছে, সেখানে বঙ্গবন্ধু ছিল কি? সেখানে বঙ্গবন্ধু ছিল রাষ্ট্রপতি। তারপরে তিনি কেমনে রাষ্ট্রপতি থেকে বের হয়ে যায়? তিনি কেমনে সংসদের নেতা হয়? আমরা জানি সংসদের নেতা তো হয় ভাই প্রধানমন্ত্রী। সংসদের নেতা কি হয়? প্রধানমন্ত্রী। তাহলে তিনি কিভাবে সংসদীয় মন্ত্রীতে আসলেন, সংসদীয় সরকারে আসলেন? তিনি কিভাবে সংসদের নেতা হইলেন? এই প্রশ্নগুলো কি আমাদের মাথায় আসে না ভাই? আমি শুধু তোমাদেরকে পড়াইলাম, ভাইয়া এই দেখো এই স্লাইডে এটা আছে, ভাইয়া এটা পড়ো, এটা পড়বা, এটা গুরুত্বপূর্ণ, শেষ। কিন্তু আমি তোমাকে আলটিমেটলি ভিতরের জিনিসটা বুঝাইলাম না। এই প্রশ্নগুলো তোমার মাথায় ওয়ান বাই ওয়ান এক সময় কিন্তু আসবে। আজ হোক, কাল হোক, বিয়ের পর হোক, যেভাবেই হোক, মনে করো যে এই প্রশ্নগুলো তোমার মাথায় আসতে থাকবে। যেহেতু এখন আমরা রাজনীতির মধ্যে ঢুকেই গেছি, এই জন্য কিন্তু আমাদেরকে এগুলা শিখতে হবে। চলো, তো যেটা বলছিলাম ভাইয়া, যে জাতীয় সংসদের সভাপতি হয় স্পিকার। জাতীয় সংসদের সভাপতি স্পিকার। তেমনি গণপরিষদের একজন সভাপতি ছিলেন কে? আব্দুর রশিদ তর্কবাগী। এইবার চলো আমি তোমাদেরকে তর্কের খাতিরে একটা নতুন জায়গায় নিয়ে যাই। এখন তোমরা অন্তর্বর্তীকালীন সরকার শিখতেছো, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার শিখতেছো। ঠিক তেমনি আমাদের আগে দুইটা অন্তর্বর্তীকালীন সংবিধান ছিল, দুইটা অন্তর্বর্তীকালীন সংবিধান ছিল। এখন ভাইয়া অন্তর্বর্তীকালীন সংবিধান আবার কি ভাইয়া? এই যে দেখো, অন্তর্বর্তীকালীন সংবিধান। আমি হচ্ছে ফাঁকা কোনো কিছু পাচ্ছি না, এই জন্য এখানেই লিখছি। আমার হাতের লেখা খুব খুব সুন্দর, তোমরা দেখেই বুঝতে পারতেছো, এত সুন্দর লেখা কারো হয় না। যাই হোক, তো প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান প্রথমটা কবে হয়? প্রথমটা হয় ভাইয়া 26শে মার্চ। মনে রাখবা কত? 26শে মার্চ। এবং যেই 26শে মার্চকে কি বলা হয়? যেই 26শে মার্চকে বলা হয় তোমার হচ্ছে ওই যে বঙ্গবন্ধু যেই স্বাধীনতার ঘোষণাটা দিছিল, সেটাকেই তো স্বাধীনতার ঘোষণাপত্র করা হয়েছে। স্বাধীনতার ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণাপত্র, এটা ছিল আমাদের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। এই সংবিধানের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করা হয় এবং সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি করা হয়, তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করা হয় এবং তারা সেভাবেই সরকার পরিচালনা করে সেই সংবিধানের খাতিরে। তো এটাই ছিল আমাদের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণাপত্র এবং প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। তোমরা চাইলে লিখে রাখতে পারো, একটা খাতায় লিখে রাখতে পারো, প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান হচ্ছে 26শে মার্চ, যেটা স্বাধীনতার ঘোষণাপত্র ছিল। এবং হচ্ছে এটা কত সময় থেকে কত সময় ছিল? এই 26 মার্চ 1971 থেকে 10 জানুয়ারি, কত? 10 জানুয়ারি 1972। আবার মাথায় নাও, 26শে মার্চ স্বাধীনতার ঘোষণাপত্র, যেটা বঙ্গবন্ধু দিছিল যে আমরা আজকে থেকে স্বাধীন, তো আপনাদের যার যার কাছে আছে, মানে ওই যে বলছিল তাকে ধরে নিয়ে যাওয়ার সময় 26শে মার্চের প্রথম প্রহরে যেটা বলছিল, যে বক্তৃতাটা দিছিল সেটাই। তো এই 26শে মার্চ 1971 থেকে 10 জানুয়ারি 1972 পর্যন্ত ছিল। এবং এই সরকারটা ছিল টোটালি রাষ্ট্রপতি শাসিত। লিখে রাখতে পারো তোমরা, আমি লিখতেছি না, রাষ্ট্রপতি শাসিত সরকার। কি? প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন রাষ্ট্রপতি এবং সেটা ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। যেমনটা আমরা দেখতে পাই আমেরিকাতে,
যেমনটা আমরা দেখতে পাই আমেরিকাতে। তো এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধের সময় ছিলেন একজন রাষ্ট্রপতি এবং বাংলাদেশটা ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। তখন সকল ক্ষমতা কার হাতে ছিল? রাষ্ট্রপতির হাতে ছিল। তারপরে দেখো দ্বিতীয় যে অন্তর্বর্তীকালীন সংবিধান সেটা চলে আসছে। এই দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধানে কি হইল? সেখানে তোমার কবে দেওয়া হয়েছে? 11 জানুয়ারি 1972। 11 জানুয়ারি 1972। 1972 থেকে 16 ডিসেম্বর 1972, অর্থাৎ যেদিন পর্যন্ত আমরা একটা নতুন সংবিধান তৈরি করছি, এই 11 জানুয়ারি। আর এই 11 জানুয়ারিতে কিন্তু বঙ্গবন্ধু ওই যে দেশে আসছে 10 তারিখ তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, এবং 11 তারিখে তিনি আইসা অস্থায়ী সংবিধানাদেশ জারি করে। এখন তুমি মনে রাখতে পারো যে ভাইয়া অস্থায়ী সংবিধানাদেশটা জারি করতে পারে কারা? অবশ্যই কে? রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি কিন্তু তখন একজন অস্থায়ী সংবিধানাদেশ জারি করতে পারে অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে। তারপরে তিনি যখন অস্থায়ী সংবিধানাদেশ জারি করে ফেলছেন, তারপর থেকে তিনি আর এই রাষ্ট্রপতি ছিলেন না। তখন সেই রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়েছে আবু সাইদ চৌধুরীকে। আবু সাইদ চৌধুরী যে গণপরিষদ আদেশ জারি করছে, সেখানে আমরা যাচ্ছি, যখনই তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করছে, তখনই বাংলাদেশ হয়ে গেছে একটা মন্ত্রী পরিষদ শাসিত সরকার। কি? মন্ত্রী পরিষদ শাসিত সরকার। কথা কি ক্লিয়ার? মন্ত্রী পরিষদ শাসিত সরকার। এই জন্যই তখন আবার যখন মন্ত্রী পরিষদ শাসিত সরকার হয়েছে, অর্থাৎ বর্তমান বাংলাদেশকে আমরা যেভাবে দেখতেছি সেটা কিন্তু একটা মন্ত্রী পরিষদ শাসিত সরকার। হ্যাঁ, এখানে একজন প্রধানমন্ত্রী থাকে এবং মন্ত্রীরা বিভিন্ন মন্ত্রণালয় রক্ষণাবেক্ষণ করে বা দেখাশোনা করে। তো এই মন্ত্রী পরিষদ শাসিত সরকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম সাংবিধানিক প্রধানমন্ত্রী, নট প্রথম প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, কিন্তু প্রথম সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। কথাটা মাথায় ক্লিয়ার করে নাও, ঠিক আছে? অনেক কিছু ক্লিয়ার হইলা? ক্লিয়ার হয়েছে অনেক কিছু? হ্যাঁ, তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সংবিধানে দেখলাম প্রথমটা ছিল 26শে মার্চ, যেটা স্বাধীনতার ঘোষণাপত্র, এবং 26শে মার্চ 1971 থেকে 10 জানুয়ারি 1972, এবং দ্বিতীয়টা আমরা দেখতে পাইলাম যে 11 জানুয়ারি 1972, 16 ডিসেম্বর 1972, ঠিক আছে? এবং প্রথমটা ছিল রাষ্ট্রপতি শাসিত, দ্বিতীয়টা হচ্ছে আমার মন্ত্রী পরিষদ। এই জন্যই বঙ্গবন্ধু প্রথম ছিলেন রাষ্ট্রপতি, পরে হয়ে গেছেন কি? প্রধানমন্ত্রী, ঠিক আছে? এই জিনিসটা অনেকের মাথায় কনফিউশন ছিল, আমাকে অনেকে নক দিছিলা, এই জন্য আজকে এটা ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? ওকে, এবার আসো। তো প্রথম অধিবেশনের সভাপতি ছিল মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, এবং যেহেতু অস্থায়ী সংবিধান আদেশ জারি হয়ে গেছে, বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হয়ে গেছে, এই জন্য সংসদ নেতাও ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ আমরা জানি সংসদ নেতা অলওয়েজ একজন প্রধানমন্ত্রী হয়, ঠিক আছে? ওকে, আজকের ক্লাসটা যারা মিস করবা, সত্যি অনেক কিছু মিস করবা, ক্লাসে থাকো, একটু মনোযোগ দিয়ে ক্লাসে থাকো, ঠিক আছে? হ্যাঁ, আর যারা বলতেছো হ্যাঁ আমাদের হচ্ছে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ আছে সেকেন্ড টাইমের জন্য, এবং আলহামদুলিল্লাহ অনেকগুলো ক্লাস হয়ে গেছে, এবং তোমরা চাইলে এখনো ভর্তি হতে পারবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আচ্ছা, থ্যাংক ইউ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দেখতেছে একজন। তো যারা এখনো ভর্তি হয় নাই তারা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। এবার আসো, গণপরিষদের প্রথম স্পিকার, জাতীয় সংসদের প্রথম স্পিকার, এই জিনিসটা আমি অনেকবার বুঝাইছি, তারপর আরেকবার লাস্ট বুঝিয়ে দিচ্ছি। ভাইয়া, গণপরিষদ তো আমরা জানি যে সংবিধান তৈরি করার জন্যই গণপরিষদ গঠিত হয়, ঠিক আছে? তো এখন গণপরিষদে তো প্রথম স্পিকার ছিল শাহ আব্দুল হামিদ, এবং ডেপুটি স্পিকার ছিল মোহাম্মদুল্লাহ। কিন্তু একটা হচ্ছে গণপরিষদ, আরেকটা হচ্ছে জাতীয় সংসদ, এই দুইটা কিন্তু আলাদা জিনিস। দেখো, একটা হচ্ছে গণপরিষদ, আরেকটা হচ্ছে জাতীয় সংসদ, দুইটা কিন্তু আলাদা জিনিস। ভাইয়া, গণপরিষদটা যেহেতু করা হয় সংবিধান তৈরি করার জন্য, এখন সংবিধান তৈরি হইলে আমি আসলে বুঝতে পারবো যে আমাদের এই দেশটা কি একটা রাষ্ট্রপতি শাসিত হবে নাকি মন্ত্রী পরিষদ শাসিত হবে, বা এরকম আর কি, সংসদীয় সরকার ব্যবস্থা কোনটা হবে। তো যখন আমাদের গণপরিষদ ছিল তখন হচ্ছে বঙ্গবন্ধু অস্থায়ী সংবিধান আদেশ জারি করছে। তারপরে যখন জাতীয় সংসদ হয়ে গেছে, বা সংবিধান যখন বলা হলো এটা একটা মন্ত্রী পরিষদ শাসিত দেশ হবে, তখন কিন্তু জাতীয় সংসদ হয়েছে। তো গণপরিষদের প্রথম স্পিকার ছিল শাহ আব্দুল হামিদ, এবং ডেপুটি স্পিকার ছিল মোহাম্মদুল্লাহ। পরবর্তীতে যখন জাতীয় সংসদ হইল, অর্থাৎ 1972 সালে 16 ডিসেম্বরের পরে, তখন কিন্তু এই জাতীয় সংসদের প্রথম স্পিকার আবার এই মোহাম্মদ উল্লাহ হয়ে গেছে। তখন আর শাহ আব্দুল হামিদ ছিল না, তখন এই মোহাম্মদুল্লাহ যে গণপরিষদ ডেপুটি স্পিকার ছিল, সেই পরবর্তীতে জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিল। এই তিনটা জিনিস দেখলেই আমি আশা করি তুমি এটা মাথায় রাখতে পারবা, ঠিক আছে?
আচ্ছা, এখানে আর সময় নষ্ট না করি, এবার আসো সংবিধান রচনা কমিটি, যেই জিনিসটা আমাদেরকে সবচেয়ে বেশি জানতে হবে, ঠিক আছে, সবচেয়ে বেশি। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাও, তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানাও। জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার কে? প্রথম ডেপুটি স্পিকার হচ্ছে বাইতুল্লাহ, যদি আমি ভুল না করে থাকি বাইতুল্লাহ, ঠিক আছে। মাহমুদুল্লাহ ছিল প্রথম স্পিকার, আর বাইতুল্লাহ হচ্ছে ডেপুটি স্পিকার। আচ্ছা, এবার আসো, ওইটা আসবে না তোমাদের পরীক্ষা, ওইটা আসবে না। এবার আসো সংবিধান রচনা কমিটি। এখন ওই যে আমরা 403 জন মেম্বার পাইলাম, এই 403 জন মেম্বারের মধ্যে দেওয়া হয়েছে কয়জনকে ক্ষমতা? 34 জনকে। এবং এখান থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে যে এটা একমাত্র নারী সদস্য কে ছিল? একমাত্র নারী সদস্য ছিল বেগম রাজিয়া বানু। এটা এবারও বিভিন্ন ঢাবিতে আসছে, তোমরা বিভিন্ন পরীক্ষায় পাইছো, বেগম রাজিয়া বানু। এবং কিন্তু এটা প্রধান কে ছিল? এই কমিটির প্রধান বা সংবিধানের জনক বা এই কমিটির সভাপতি কাকে বলা হয়? সভাপতি বলা হয় ডক্টর কামালকে। মনে রাখবা, এই সংবিধান রচনা কমিটির সভাপতি, সংবিধানের জনক, সংবিধানের প্রধান সবকিছুই বলা হয় এই ডক্টর কামালকে। এবং একমাত্র নারী সদস্য ছিল কে? বেগম রাজিয়া বানু, ঠিক আছে। ওকে, আর বিরোধী দলীয় সদস্য এটা একটু দেখে রাখতে পারো, সুরঞ্জিত সেনগুপ্ত। এটা দেখতে পারো অবশ্যই, বাংলায় অনুবাদ করেন কে? এই যে এই সংবিধানটা কিন্তু আমাদের ইংরেজিতে রচনা করা হয়েছিল। সংবিধানটা কিসে রচনা করা হয়েছিল? ইংরেজিতে, কিন্তু সেটা বাংলায় অনুবাদ করেন আনিসুজ্জামান। বাংলায় অনুবাদ করেন কে? আনিসুজ্জামান। এবং সংবিধানের হস্তলেখক জানতে হবে, যে সংবিধানটা প্রথম হাতে লিখছিল, সংবিধানটা কে প্রথম হাতে লিখতেছিল? আব্দুর রউফ। এবং বর্তমানে সংবিধানটা কোথায় আছে? আমাদের যে জাতীয় সংসদ, সেখানে কিন্তু এই পাণ্ডুলিপিটা সংরক্ষিত আছে, ঠিক আছে। তাহলে এটা অবশ্যই ভালো করে জানতে হবে যে সংবিধানের হস্তলেখক হচ্ছে আব্দুর রউফ। এবং আরো আমাদেরকে জানতে হবে যে অঙ্গসজ্জা কে করেন? এই সংবিধানটা যে অঙ্গসজ্জা কে করেন, সেটা কিন্তু করছে আমাদের যে জয়নুল আবেদিন এবং শিল্পী হাসেম, তারা দুইজন কিন্তু মিলে এই সংবিধানের অঙ্গসজ্জা করছেন, ঠিক আছে। তাহলে এতটুকু, এগুলা তোমাদেরকে যেহেতু আমি পিডিএফ দিয়ে দিব, তো তোমরা এগুলা এখন লিখতে হবে না, ভালো করে একটু পড়ে ফেলো। আর আবারও বলতেছি, যারা ক্লাসটা শেয়ার করবে, মাত্র 90টা শেয়ার হয়েছে, যারা ক্লাসটা শেয়ার করবে তারাই কিন্তু আমাদের এই পিডিএফটা পেয়ে যাওয়া, ঠিক আছে। সো সবাই একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দাও, এবং আমি কিন্তু ধীরে ধীরে ক্লাসের মজায় ঢুকে যাচ্ছি, ঠিক আছে। ওকে, এগুলা আমি একটু দেখাই দিই জাস্ট, তারপরে আসল মজা আসতেছে। আসল মজার জন্য সবাই একটু অপেক্ষা করো। দল তো আজকে আমরা গঠন করবো ইনশাআল্লাহ, এবং তোমরাও দেখবে কিভাবে একটা দল গঠন করি, এবং তোমাদেরকেও কিন্তু দলে রাখবো, সো কোনো সমস্যা নাই। এবার আসো, সংবিধানের গুরুত্বপূর্ণ তারিখ সালগুলো হচ্ছে 1972। আর এতটুকু কথা বলি যে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হইলে কিন্তু তোমাদেরকে আমরা এই যে আমাদের এই সুন্দর সুন্দর লেকচার শীটগুলো কিন্তু দিয়ে দিব, ঠিক আছে। তোমরা চাইলে আমাদের প্রিন্টেড কপিও নিতে পারবা, তোমরা চাইলে শুধু পিডিএফও পড়তে পারবা। এবং এতটুকু গ্যারান্টি দিতে পারি ভাই, যেহেতু গত বছর আমাদের ঢাবিতে 25টা প্রশ্ন কমন ছিল, বিভিন্ন ভার্সিটিতে কিন্তু প্রচুর প্রশ্ন কমন ছিল, সো এইবার কিন্তু আমাদের লেকচার শীটটা দেখো কতটা গুছানো এবং কতটা সুন্দর। আমি তোমাদেরকে তো লেকচার শীটটা আজকে দিবই, এই পুরো লেকচার শীটটা আজকে আমি তোমাদেরকে দিয়ে দিব, তাহলে তোমরা বুঝতে পারবা যে কি জিনিস এটা, ঠিক আছে। অনেক পরিশ্রম, অনেক রাত দিন জেগে পরিশ্রম করে তারপর কিন্তু লেকচার শীটগুলো বানাইছি। এতটুকু গ্যারান্টি দিতে পারবো ভাই, এর বাইরে সংবিধান থেকে অ্যাটলিস্ট আর প্রশ্ন হবে না। এর বাইরে এই এত মোটা মোটা বই পড়ো, যেগুলা থেকে পড়তে পড়তে যেগুলো আসল জিনিস সেগুলোই ভুলা যাও, ঠিক আছে। কিন্তু এখানে মাত্র অল্প কিছু পেজ পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে, এর বাইরে আর আসবে না। কারণ ভাই আমরা কত বছর যাবত পড়াচ্ছি, অ্যাটলিস্ট এতটুকু অভিজ্ঞতা তো আমাদের আছে, তাই না, যে যেই প্রশ্নগুলো আসলে আসতে পারে। হ্যাঁ, ওকে। তো এবার আসো, 11 জানুয়ারি কি হয়েছে? প্রথমে আমরা একটু প্রথম দিকে আসি, যে 8 তারিখ কি হলো? 1972 সালের 8 তারিখ বঙ্গবন্ধুকে পাকিস্তানের করাচির মিয়ানওয়ালি কারাগার থেকে কি হয়? মুক্তি দেওয়া হয়। এবং তিনি তারপরে যান কোথায়? লন্ডনে যান। লন্ডন থেকে দিল্লি হয়ে তারপর বাংলাদেশে আসেন কত তারিখ? 10 তারিখ 1972 সালে 10 জানুয়ারি। এই জন্য সেই 10 তারিখে বলা হয় স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এবং তিনি 10 তারিখে এসেই 11 তারিখ বললেন অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হলো। তখন কিন্তু তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, ঠিক আছে। এই জন্য এই রাষ্ট্রপতি হিসেবেই তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করে। তাহলে প্রশ্ন আসবে, অস্থায়ী সংবিধান আদেশ জারি করে কে? অস্থায়ী সংবিধান আদেশ জারি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে তিনি হয়ে যান প্রধানমন্ত্রী, আর রাষ্ট্রপতি দেওয়া হয় আবু সাইদ চৌধুরীকে। ঠিক তারপরই 23শে মার্চ
যেই 23শে মার্চ হচ্ছে পাকিস্তানের জাতীয় দিবস ছিল এবং 23শে মার্চ আমাদের 1940 সালে 23শে মার্চ লাহোর প্রস্তাব ছিল, যেটা আমাদের মুক্তিযুদ্ধের একটা বলা হয় ভিত্তি বলা যায়। তো এই 23শে মার্চে কি করে, 23শে মার্চ হচ্ছে যে আবু সাইদ চৌধুরী তিনি হচ্ছে গণপরিষদ আদেশ জারি করে। গণপরিষদ আদেশ জারি করে কে? আবু সাইদ চৌধুরী। তারপর থেকে গণপরিষদ গঠন এবং 10 এপ্রিলে গণপরিষদের প্রথম বৈঠক বসে এবং হচ্ছে 11 এপ্রিল সংবিধান কমিটি গঠন করা হয়। দেখো সংবিধান কমিটি গঠন করা হয় 11 এপ্রিল। দেখো ওয়ান বাই ওয়ান তুমি যদি এইভাবে তথ্যগুলা পড়ো, বিশ্বাস করো তোমার এটা মনে রাখা লাগবে না, তুমি জাস্ট ঘটনাগুলো ওয়ান বাই ওয়ান মনে মানে হচ্ছে স্মরণ করতে থাকবা যে 11 তারিখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করলো, অস্থায়ী সংবিধান আদেশ জারি করলো। 11 তারিখের পরে ঠিক 23শে মার্চ কি করলো, আবু সাইদ চৌধুরী গণপরিষদ আদেশ জারি করলো। তারপরে কত তারিখ? 23শে মার্চ। 23শে মার্চের পরে চলে আসলো 10 এপ্রিল। 10 এপ্রিল কি করলো, যে অস্থায়ী গণপরিষদের প্রথম অধিবেশন বসে। 10 তারিখ যে প্রথম অধিবেশন বসলো, তার পরের দিনই 11 এপ্রিল এসে সংবিধান কমিটি গঠন করা হইলো। আর 11 এপ্রিলের পর ঠিক 6 দিন পরেই 17 এপ্রিলে সংবিধান কমিটির রচনা কমিটির প্রথম বৈঠক বসলো। তারপর 12 অক্টোবরে তারা একটা খসড়া দিল এবং 4 নভেম্বরে সেটা গৃহীত হইল এবং সেটাকেই সংবিধান দিবস বলা হয় এবং 16 ডিসেম্বরে যাইয়া সেটা কার্যকর হইল। এবং কার্যকর হওয়ার পরে এবং যেদিন কার্যকর হয়েছে ওই দিন থেকেই গণপরিষদ বাতিল। এবার দেখো তো আমার কথা বলে ঠিক আছে কিনা। 11 জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি, 23শে মার্চ গণপরিষদ আদেশ জারি, 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন, 11 এপ্রিল সংবিধান কমিটি গঠন, 12 অক্টোবর সংবিধান কমিটির খসড়া সংবিধান উত্থাপিত। ওই যে খসড়াটা আমি বলি, আগে বলছি না যে খসড়াটা কি জিনিস। আমরা যখন কোনো কিছু ফাইনাল করি তার আগে কয়েকবার এডিট করি না। ওই যেমন আগেও বলছিলাম যে হচ্ছে যখন কোনো প্রেমিক বা কোনো প্রেমিকা যখন তার পছন্দের ক্রাশ, তোমরা যেটাকে বলো ক্রাশ, তো ক্রাশকে যখন কিছু লিখবে তখন প্রথম সে যখন চিঠি দিবে, যদিও তোমরা এখন চিঠি দাও না, এখন তোমরা ডিএম দাও। এখন তোমরা কি দাও? ডিএম দাও, ডিএম করো। তো আগের কালের মানুষ তো আর এটা করতো না। আগের কালের মানুষ কি করতো, মানে সারা দিন রাত চিন্তা করতো, শুয়ে শুয়ে বসে বসে কি লিখবে। এক পেজ লিখতে যা মনে করে 100টা কাগজ ছিঁড়ে ফেলে যে কি লিখবো কি লিখবো, একটু লিখে ভাল লাগে না, একটু লিখে ভাল লাগে না, তারপর পুরো রোমে ছড়ায় ফেলে। এভাবেই হচ্ছে, এটাই হচ্ছে কাইন্ড অফ খসড়া, এটাই হচ্ছে খসড়া। তো এই হচ্ছে সংবিধান কমিটির খসড়া সংবিধান উত্থাপিত করা হলো এবং 4 নভেম্বর সেটাকে বললো হ্যাঁ ঠিক আছে, এটাকে অ্যাপ্রুভাল দেওয়া হলো। ঠিক আছে, এটাকে অ্যাপ্রুভাল দেওয়া হলো এবং এই জন্যই 4 নভেম্বর সংবিধান দিবস বলা হয়। খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সংবিধান দিবস। এবং 16 ডিসেম্বর সংবিধান কার্যকর হইল এবং যেদিন থেকে সংবিধান কার্যকর সেদিন থেকে গণপরিষদ বিলুপ্ত। কারণ ভাই গণপরিষদের কাজই হচ্ছে সংবিধান তৈরি করে দেওয়া, তারপরে তার আর কাজ নাই। ঠিক যেমন ভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাজ, তাদের কাজটা হচ্ছে একটা সুন্দর নির্বাচন দেওয়া, নির্বাচনের পর তাদের কিন্তু আর কোনো কাজ নাই, তারা কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, নতুন সরকারের নতুন কোন দল ক্ষমতায় বসবে। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজই হচ্ছে একটা মেয়াদ থাকে যে 3 মাস, অনেকে বলে 3 মাস। তো আসলে এটা তো একটা বিপ্লবী সরকার। তোমরা অনেকে জানতে চাও যে ভাইয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা কতদিন। তো আমি বলি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো যে অন্তর্বর্তীকালীন সরকার বলতে আমাদের সংবিধান আসলে তেমন কিছু নাই, তত্ত্বাবধায়ক সরকার আছে, এটার কাছাকাছি একটা ধারণা তত্ত্বাবধায়ক সরকার। আর তত্ত্বাবধায়ক সরকার কাজই হচ্ছে যে ওইখানে কোনো দল ক্ষমতা থাকবে না, তারা ক্ষমতায় আসবে কয়েকজন উপদেষ্টা, সেটা হইতে পারে 5 জন 10 জন 15 জন 20 জন, তারা ওই সময়টা 3 মাসের মধ্যে একটা নির্বাচন করে, তারা ক্ষমতায় এসে যাতে করে কোনো দল ক্ষমতায় থেকে তার পক্ষে কিছু ভোট না নিতে পারে। ঠিক আছে, তো এই তত্ত্বাবধায়ক সরকার থেকে অন্তর্বর্তীকালীন সরকারটা আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে নির্বাচন করা। কিন্তু এখন যেহেতু একটা বিপ্লব সরকার ক্ষমতায় বসছে, তারা কিন্তু তাদের ভাষায় যে স্বৈরাচারের পতন, সেই পতনের মাধ্যমে তারা ক্ষমতায় আসছে। এখন তাদের কাছে আসলে সংবিধানটা খুব বেশি মুখ্য না, এখন তারা চাইলে সংবিধানটাকে পরিবর্তন করতে পারে বা সংবিধানকে তারা তাদের নিজের মতো সাজাইতে পারে। ঠিক আছে, বা সংবিধান সংশোধন করতে পারে। তারা চাইলে 2-3 বছর বা 3 থেকে 6 বছর ক্ষমতা থাকতে পারে। তবে সেটা ডিপেন্ড করে অন্যান্য রাজনৈতিক যেই দলগুলো আছে, যেহেতু তারা গণতন্ত্রের জন্য ফাইট করতেছে, তারা যদি ধরো বিএনপি, জামায়াত ইসলামী, নেজামি বা আরো যেসব দল আছে, প্রায় 44টা নিবন্ধিত দল আছে, এই 44টা নিবন্ধিত দল যদি তাদেরকে বলে যে হ্যাঁ ঠিক আছে আপনারা 2 থেকে 3 বছর ক্ষমতায় থেকে আপনারা দেশটাকে সংস্কার করে দেন, যেই সব স্বাধীন কমিশনগুলো এখন বর্তমানে সংস্কার করা দরকার, যেগুলো দলীয়করণ করা হয়েছে, সেগুলো যদি আপনারা সংস্কার করতে সময় নেন তাহলে আমরা আপনাদের পক্ষে আছি, তাহলেই তারা ক্ষমতায় থাকতে পারবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তোমাদের কোনো প্রশ্ন আছে?
আচ্ছা 42 না 44, আমি লাস্ট পর্যন্ত মেবি 44 দেখছিলাম, এখন আবার আগের বইগুলোতে 42 দেওয়া আছে, এখন 44 হয়েছে কিনা। আমি লাস্ট যে আপডেটটা দেখছিলাম একটা পেপারে, একটা নিউজ পেপারে দেখছিলাম 44, তারপরে এখন কি এটা 42 আছে নাকি 44 সেটা আমি বলতেছি না, বাট আমি লাস্ট একটা পেপারে দেখছিলাম 44, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে এটা গেল। এবার আসো সংখ্যায় সংখ্যায় সংবিধান, খুবই গুরুত্বপূর্ণ। সংখ্যায় সংখ্যায় সংবিধান, এই যে দেখো এক হচ্ছে প্রস্তাবনা, অর্থাৎ আমাদের সংবিধানের প্রস্তাবনা হচ্ছে একটা, এবং এই সংবিধান রচনা কমিটির নারী সদস্য একজন। এবার আসো দুই হচ্ছে ভাষা, অর্থাৎ এটাও পরীক্ষায় আসে যে আমাদের সংবিধানের ভাষা কয়টা ভাষায় রচিত। আমাদের সংবিধান 2টা ভাষায় আছে, বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে। কিন্তু যদি কখনো বাংলা এবং ইংরেজির মধ্যে ক্ল্যাশ হয় তখন কিন্তু আমরা বাংলাটাকেই প্রেফার করব, কারণ ইংরেজিতে আসলে আমরা একটা ইংরেজি শব্দ অনেকগুলো অর্থ দেয়, এই জন্য আমরা বাংলাটাকেই প্রেফার করব। তারপর 4 নাম্বার আসো, খুবই খুবই গুরুত্বপূর্ণ যে সংবিধানের মূলনীতি। সংবিধানের মূলনীতি আমরা জানি 4টা, এই 4টা অবশ্যই ভালো করে মুখস্থ করবা, কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় পরীক্ষা আসে নিচের কোনটি সংবিধানের মূলনীতি নয়। সাম্যবাদ, সেখানে অপশনে একটা অপশন দিয়ে রাখে যে সাম্যবাদ, তো অবশ্যই সাম্যবাদ হবে না, এই 4টা হবে। তারপরে 7 তফসিল, খুবই গুরুত্বপূর্ণ। 11 ভাগ বা অধ্যায়, তারপরে পরিচ্ছদ লাগবে না। 17টা সংশোধনী, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে সংবিধান কমিটি সদস্য বললাম 34, নারী সংরক্ষিত আসন 50টা, যেটা এই 2018 থেকে 2044 পর্যন্ত। তারপরে হচ্ছে 60টা কোরাম সদস্য। কোরাম সদস্য কি সেটা আমি একটু পরে বলতেছি। তারপরে মোট বৈঠক সংখ্যা, হস্তলিখিত পৃষ্ঠা, এই 109 আর 108 এর মধ্যে অনেক একটা কনফিউশন আছে যে হস্তলিখিত স্বাক্ষর সহ পৃষ্ঠা মোট কতটা। দেখো হস্তলিখিত পৃষ্ঠা হচ্ছে 93টা, কিন্তু তারপরে সেখানে যখন 403 জন গণপরিষদ নেতা যখন ওইখানে হচ্ছে সাইন দেয় তখন সেটা হয়ে যায় 109। তবে অপশনে যদি 109 না থেকে 108 থাকে সেক্ষেত্রে তোমরা 108 দিতে পারো, বাট যদি দুইটাই অপশন থাকে সেক্ষেত্রে তোমরা 109 দিবা। কথা কি ক্লিয়ার? ওকে, 153 অনুচ্ছেদ। এবার ভাগ দেখবো, ভাগের মধ্যে গুরুত্বপূর্ণ এগুলা ঢাবিতে একবার আসছিল, তো বিভিন্ন জায়গায় একবার আসতে পারে। আমি কেন তোমাদেরকে লেখার টাইম দিচ্ছি না, কারণ পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তোমরা যা শেয়ার করে তোমরা আমার ক্লাসটা শেষ হলে তোমরা পেজে নক দিবা যে আমি শেয়ার দিছি, আমাকে পিডিএফটা দেন। এত সুন্দর একটা পিডিএফ তোমাদেরকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। এবার আসো, এখানে তোমরা যেটা মনে রাখবা, মৌলিক অধিকার। যদি বলা হয় মৌলিক অধিকারগুলো কোন ভাগে, সেটা হচ্ছে 3, ভাগে মৌলিক অধিকার। তারপরে আসো নির্বাচন, নির্বাচন কোন ভাগে, 7ম। তারপরে আসো কর্ম বিভাগ, মানে হচ্ছে যেটাকে আমরা পিএসসি বলি, পাবলিক সার্ভিস কমিশন, সেটা হচ্ছে 7ম। 9ম। এই আর হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কোন বিভাগে, 2য়। এই 4টা পড়লে আশা করি হয়ে যাবে। তারপরে সবগুলো এক নজর দেখে নিবা, আমি তো সবগুলো দিব না। এবার আসো, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তফসিল কয়টা? তফসিল হচ্ছে, যেহেতু এগুলো আমি আগে পড়াইছি, সো তোমাদেরকে একবার করে জাস্ট দেখাই দিব কোনগুলো গুরুত্বপূর্ণ। তফসিল 7টা, তবে 7টা আমাদের পড়া লাগবে না, পড়া লাগবে 5টা, সরি 3টা। এই 3টা কি কি? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। মনে রাখতে হবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। পঞ্চমটা কি? সিরিয়ালে ডেট ওয়াইজ মনে রাখবা। পঞ্চমটা হচ্ছে দেখো 7ই মার্চের ভাষণ। 7ই মার্চের ভাষণ কে দিছে? আমরা সবাই জানি, বঙ্গবন্ধু। তাহলে বঙ্গবন্ধুর যে 7ই মার্চের ভাষণ, এটাকে পঞ্চম তফসিলে যোগ করা হয়েছে। ষষ্ঠ 26শে মার্চ। দেখো প্রথমে আসলো 7ই মার্চ, তারপর আসলো 26শে মার্চের বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ঠিক আছে, 26শে মার্চ। তারপরে আসবে 10 এপ্রিল সিরিয়ালে, 7, 26, 10। 10 এপ্রিল হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র, ঠিক আছে। স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি হয় কবে? 10 এপ্রিল। স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয় এই 10 এপ্রিল, এবং এটা হচ্ছে মুজিবনগর সরকার করে, আর এটা হচ্ছে বঙ্গবন্ধু করে। যেহেতু স্বাধীনতার ঘোষণা শুধু বঙ্গবন্ধু দিছে, এজন্য হচ্ছে এটা বঙ্গবন্ধু, আর এটা হচ্ছে মুজিবনগর সরকার। এই 3টা পড়বা, দেখবে এখান থেকে একটা প্রশ্ন মাস্ট থাকবে, এই 3টা থেকে একটা প্রশ্ন মাস্ট থাকবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, ওকে, এবার আসো তোমাদেরকে সংশোধনী 17টা, সংশোধনী 17টার মধ্যে আমি একটু গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো একটু দাগায় দিচ্ছি, যেগুলো একটু দেখো কোনগুলা বেশি গুরুত্বপূর্ণ। যেমন প্রথমেই পড়বা 3য়। কেন 3য়? দেখো এখন কত, এখন হচ্ছে 2024,
আর তখন ছিল কত 1974 তার মানে 1974 থেকে 2024 50 বছর। আর আমরা জানি 25 50 100 বছর হইলে ওই পরীক্ষা থেকে ওই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে। এই জন্য অবশ্যই তৃতীয় সংশোধনীটা খুব ভালো করে পড়বা, যেটা 1974 সালে হয়েছে এবং 2024 এখন 50 বছর। এটা ছিল সীমান্ত চুক্তি। কি চুক্তি? সীমান্ত চুক্তি। এবং এটা করা হয়, এটা অন্য নাম ছিল মুজিব ইন্দিরা চুক্তি। অর্থাৎ আমাদের যে পঞ্চগড়ের বেরুবাড়ি, যে ছিটমহলটা ছিল সেটা আমরা ভারতকে দিছি, তার বিনিময়ে ভারত আমাদেরকে একটা 3 বিঘা করিডোর নামে একটা জায়গা দেয়, যেখানে আমরা কোথায় আমাদের যে সবচেয়ে বড় একটা ছিটমহল ছিল দহগ্রাম আঙ্গুরপোতা, যেটা লালমনিরহাটে ছিল, সেটা আমরা সেটাতে যাওয়ার জন্য আমরা একটা রাস্তা নিছি 3 বিঘা করিডোর ভারত থেকে। আর আমরা এই পঞ্চগড়ের বেরুবাড়িটা ভারতকে দিছি এটার বিনিময়ে। ঠিক আছে? আর করিডোর কি, তারপরে ছিটমহল, এগুলো নিতে আমি তোমাদেরকে বিস্তারিত আমার প্রথম ক্লাসেই পড়াইছি। তারপরে যারা ভর্তি হও নাই, তোমরা ভর্তি হইলে কিন্তু আমার এই ক্লাসগুলো পাওয়া যাবা। ঠিক আছে? ওকে। আর এবার কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ওকে, তাহলে প্রথমটা পড়বা খুব ভালো করে। তারপর অষ্টমটা পড়তে পারো যে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম চালু করা হয়েছে। যেমন এবার এই যে সংবিধান নিয়ে একটা কথা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার যখন শপথ নেয় তার আগে শুধু ইসলাম ধর্ম থেকে পাঠ করা হয়েছে। এখন স্বাভাবিকভাবে অন্য ধর্মের সবাই বলবে যে কেন অন্য ধর্ম পড়া হয় না। ঠিক আছে? এটা কিন্তু আসলে একটা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন হয়। তবে সংবিধানে যেহেতু রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এবং ওইখানে আসলে শপথ অনুষ্ঠানগুলোতে পড়া হয় শুধু যে সংখ্যা গরিষ্ঠদের যেটা আছে বা রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, যেহেতু এই জন্য শুধুমাত্র একটা পড়া হয়। ঠিক আছে? এটা সংবিধান। তবে যদি সংবিধান যদি চেঞ্জ করা হয় তখন চাইলে অন্যান্য ধর্মগুলো পড়া হবে অথবা কোনোটাই পড়া হবে না। ঠিক আছে? তবে এখন যেহেতু সংবিধানে এই জিনিসটাই আছে এই জন্য এটা করা হয়েছে। ঠিক আছে? তো তারপরে আসো, বা বিভিন্ন দেশেও কিন্তু এইরকমই করা হয়, শুধু সংখ্যা গরিষ্ঠদের যেই ধর্মপাঠ সেটাই করা হয়। তারপরে আসো 1991 ভাই এখন চোখ বুঝে পড়বা। 1991 চোখ বুঝে পড়বা, কারণ 1991 ছিল তখনকার সময় খালেদা জিয়ার আমল এবং 1991 সালে তোমার এরশাদের ওই সময় পতনটা হয় এবং তারপর তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে এবং সামরিক শাসিত সরকার থেকে এই সংসদীয় পদ্ধতিতে আসে, অর্থাৎ গণতন্ত্রের পুনঃপ্রবর্তন বা সংসদীয় সরকারের পুনঃপ্রবর্তন হয়। এজন্য অবশ্যই 12 নম্বরটা ভালো করে পড়বা 1991। ঠিক আছে? আর এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও পড়তে হবে। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন আছে? তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবা। আর অবশ্যই যেহেতু যে সংশোধনগুলো এইবারের সাথে রিলেটেড, যেই সংশোধনীগুলো এইবারের সাথে রিলেটেড সেগুলো তো আমি বলে দিচ্ছি, সেগুলো তোমাদেরকে এখন ভালো করে পড়তে হবে। সবগুলো পড়বা না, বইতে সবগুলো দেওয়া আছে আমি জানি, তবে আমার এখানে সবগুলো দেওয়া নাই, কারণ ভাই আমরা তো বুঝি আসলে কোনগুলো পরীক্ষায় আসার মতো। 5 থেকে 6টা সংশোধনী দিব, 17টা পড়া লাগবে না, 5 থেকে 6টা সংশোধনী পড়ে যাওয়া, চোখ বুঝে দেখবে এগুলোই পরীক্ষায় আসবে, এর বাইরে একটা প্রশ্ন আসবে না। ঠিক আছে? ওকে, তাহলে এই 12 নাম্বার পড়বা, অবশ্যই 13 পড়বা, কারণ এই যে তত্ত্বাবধায়ক সরকার এটা তোমার অন্তর্বর্তীকালীন সরকারের যমজ ভাই। যেহেতু আমাদের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে এই ৫৫ সংশোধনীর মাধ্যমে, আর যেটা করা হয়েছিল এই ৩ত্রয়োদশের মাধ্যমে, কিন্তু যেহেতু এটা বাতিল করে ফেলছে এই জন্য তখন তত্ত্বাবধায়ক সরকার করতে পারে না। এই জন্যই তত্ত্বাবধায়ক সরকারের থেকেই একটা এটার মতো করেই একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। ঠিক আছে? কিন্তু এটা দুইটার কাজ একই। ঠিক আছে? মানে লাউ আর কদু, ব্যাপারটা এমন। ওকে, তো দেখো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা চালু করা হয়েছে 1900 সালে, 1996 সালে, এটা জানা লাগবে না, বা ত্রয়োদশ সংশোধনীতে। তারপর 15তম সংশোধনী পড়বা। এই দেখো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চালু হয়েছে কবে? তত্ত্বাবধায়ক সরকার চালু হয়েছে ত্রয়োদশ সংশোধনী, আর বাতিল হয়েছে পঞ্চদশ সংশোধনীতে। আর এখান থেকে আর পড়বা এটা 7ই মার্চ। এখন আর এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, যেহেতু এখন আর বঙ্গবন্ধুর কি বলবো, যাই হোক তোমরা তো বুঝোই। তো আর এটা পড়তে পারো যে 72-এর মূলনীতি, আর এটা পড়তে পারো যে প্রথম সংরক্ষিত নারী আসন 45 থেকে 50টা করা হয়েছে। ঠিক আছে? এটা পড়তে পারো। ওকে, তারপরে আসো
17 নাম্বার যেটা লাস্ট, এটা অবশ্যই পড়বা। 17 নাম্বারটা যে 50টা সংরক্ষিত নারী আসনের 2044 সাল পর্যন্ত 25 বছরের জন্য বৃদ্ধি করা হলো, এটা অবশ্যই পড়বা। 2018 সালে এটা করা হয়েছে, এই যে 8 জুলাই 2018 সালে করা হয়েছে, এটা ডেটটাও মনে রাখতে হবে, এবং কত বছরের জন্য বৃদ্ধি করা হইলো, কত সাল পর্যন্ত বৃদ্ধি করা হইলো, এগুলো সবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর হাইকোর্ট সংশোধন বাতিল করে 4টা, এই 4টা অবশ্যই মনে রাখবা, এগুলো পরীক্ষায় আসছিল এই বছর, কোন একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আসছিল, সো অবশ্যই এই 4টা পড়বা, ঠিক আছে। 5, 7, 13, 16। আচ্ছা ওকে, সো পিডিএফ যেহেতু দিয়ে দিব, এগুলো তোমাদের লেখা লাগবে না, তোমরা জাস্ট ভাইয়ের সাথে দেখো। পড়া ক্লাসেই মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে, পড়া ক্লাসেই মুখস্থ হয়ে যাবে, শুধু তুমি মনোযোগটা আমার দিকে দাও, শুধু তুমি মনোযোগটা আমার দিকে দাও, দেখবা পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওকে, তারপর গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সব পড়া লাগবে না, আমি কিছু অনুচ্ছেদ দাগায় দেই, এগুলো পড়বা। 3 নাম্বার রাষ্ট্রভাষা পড়বা। এটা মনে রাখার টেকনিক কি, ওই যে আমি আগেও বলছি যে আমরা কয়টা ভাষা নরমালি জানি। প্রথমত আমরা বাংলা জানি, ইংলিশটা আমাদেরকে জোর করে পড়ানো হয়, মুখস্থ করানো হয়, বা ইংলিশ ভাষাটা জোর করে শেখানো হয়। আরেকটা ভাষা জোর করে না শিখাইলেও আমরা শিখে ফেলি, সেটা হচ্ছে হিন্দি। তাহলে বাংলা, ইংলিশ, হিন্দি, এই 3টা ভাষা মোটামুটি বাংলাদেশের সব মানুষই মোটামুটি অল্প অল্প জানে। এই জন্য মনে রাখবা রাষ্ট্রভাষা যেহেতু 3য় অনুচ্ছেদ, বা আমরা যেহেতু 3টা ভাষা মোটামুটি সবাই জানি, এই জন্য এই রাষ্ট্রভাষা 3। এটা মানে এটা কোনো মনে রাখার খুব ভালো টেকনিক না, বাট তুমি চাইলে মনে রাখতে পারো, ঠিক আছে। তারপরে 4 দেখো, জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক মনে রাখবা কিভাবে, যে প্রতীকে কয়টা ইয়ে থাকে, তারকা থাকে। জাতীয় প্রতীকে কয়টা পতাকা থাকে? 4টা। তাহলে এই প্রতীক হচ্ছে 4, প্রতীক কত? 4, এভাবে মনে রাখবা। জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক, এই 3টাকে এক লেভেলে মনে রাখবা, তাহলে দেখবা তুমি এটা মনে রাখতে পারতেছো। তারপরে 4-এর পরে লাগবে না 5 হচ্ছে রাজধানী। কিভাবে মনে রাখবা? মনে রাখবা এই ঢাকা বাংলার রাজধানী হয় কয়বার? ঢাকা বাংলার রাজধানী হয় 5 বার। ঠিক এইভাবে মনে রাখবা রাজধানী 5 নম্বর অনুচ্ছেদে আছে, ঠিক আছে। সো এইভাবে যদি তুমি পড়ো, বিশ্বাস করো তোমাকে অনুচ্ছেদে কেউ আটকাইতে পারবে না, অনুচ্ছেদে তোমাকে কেউ আটকাইতে পারবে না, যদি শুধু তুমি এই টেকনিকগুলো ফলো করো, ঠিক আছে। তারপরে আসো, জাতি হিসেবে বাঙালি, নাগরিক হিসেবে বাংলাদেশি, এটা পড়তে পারো। আর এই যে সংবিধান বাতিল, এটা 7-এর ক, সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি, এটা হচ্ছে অপরাধ, এটা পড়তে পারো। মূলনীতিটা অবশ্যই পড়বা 8 অনুচ্ছেদে। তারপর অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা, আমি শুধু গুরুত্বপূর্ণ গুলাই দিছি। 22 নম্বর নির্বাহী বিভাগ, এগুলো পড়ে নিবা, ঠিক আছে, এগুলো শুধু গুরুত্বপূর্ণ গুলাই দিছি আমি। তারপরে আচ্ছা, এই পাশে আছে আরো, এই যে এখানে তুমি হচ্ছে কি কি জানবা, আমি জাস্ট একটু বলে দিচ্ছি। দেখো, 23-এর ক অবশ্যই পড়তে হবে, উপজাতি সাংস্কৃতিক এটা পড়তে হবে, ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে বলা হয়েছে। 27 নম্বর পড়তে হবে। এখানে যা যা আছে মোটামুটি সবগুলোই পড়ে ফেলবা, এর বাহিরে আর লাগবে না, ঠিক আছে। এখানে খুব অল্প, মাত্র 20 থেকে 25টা দেওয়া আছে, 20 থেকে 25টা তুমি লিখে টেবিলের সামনে লাগা রাখবা, তাহলে দেখবা আর কিছু জানা লাগবে না। এবার আসো, এবার এখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাই, যে মৌলিক অধিকারটা কি, বা মৌলিক অধিকার নিয়ে কিছু প্রশ্ন আসে, মৌলিক অধিকার নিয়ে কিছু প্রশ্ন আসে। মনে রাখবা যে সংবিধানে, আমাদের সংবিধানে 17টা আর্টিকেল বা অনুচ্ছেদ আছে মৌলিক অধিকার নিয়ে। যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার নিয়ে কয়টি আর্টিকেল বা অনুচ্ছেদ আছে, তাহলে হবে 17টা। কিন্তু যদি বলা হয় কয়টা অধিকার আছে, তাহলে হবে 18টা। কারণ 17টা আর্টিকেলের মধ্যে 18টা অধিকার, কারণ একটা আর্টিকেলে 2টা অধিকারের কথা বলা আছে, ঠিক আছে। এই যে 27 থেকে 44 পর্যন্ত এখানে 17টা অনুচ্ছেদে 18টা মৌলিক অধিকার, একটা অনুচ্ছেদে আমার ঠিক মনে পড়তেছে না, বাট একটা অনুচ্ছেদে 2টা অধিকারের কথা বলা হয়েছে, সেটা খুব সম্ভবত 39-এ হয়তো 2টা অনুচ্ছেদের অধিকারের কথা বলা হয়েছে। এই জন্য যদি বলা হয় আর্টিকেল বা অনুচ্ছেদ কয়টা, তাহলে হবে 17টা মৌলিক অধিকার নিয়ে, আর যদি বলা হয় অধিকার কয়টা, তাহলে হবে 18টা। কথা কি ক্লিয়ার? আশা করি ফুল এন্ড ফাইনাল। এবার আসো জরুরি অবস্থা। দেখো, বাংলাদেশে জরুরি অবস্থা কিন্তু বিভিন্ন সময় দেওয়া হয়, যেমন কিছুদিন আগে কারফিউ বা এটা সেটা অনেক কিছু পালন করা হয়েছে। তো জরুরি অবস্থা কি, জরুরি অবস্থা কে করে? জরুরি অবস্থা ঘোষণা করে, মনে রাখবা, জরুরি অবস্থা ঘোষণা করে প্রেসিডেন্ট, কিন্তু অবশ্যই সেটা
পার্লামেন্ট বা জাতীয় সংসদের তাদের সম্মতি নিয়ে অনেক জায়গায় বলা হয় যে এটা পার্লামেন্ট ঘোষণা করে। যদি সেখানে রাষ্ট্রপতি না থাকে তাহলে অবশ্যই পার্লামেন্ট হবে, ঠিক আছে। তবে মেইনলি ঘোষণাটা করে কিন্তু রাষ্ট্রপতি, আর সেটাকে সম্মতি দেয় হচ্ছে পার্লামেন্ট, ঠিক আছে। তো জরুরি অবস্থাকালে কয়টা অধিকার কি থাকে, স্থগিত থাকে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে। এই 6টা হচ্ছে থাকে হচ্ছে তোমার কি বলা হয়, এই 6টা মৌলিক অধিকার তখন করা যায় না, মানে বাস্তবায়ন করা যায় না, যেমন চলাচল, সমাবেশ, সংগঠন, এগুলা করা যায় না। তাহলে আর এগুলা জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় 2য় সংশোধনীতে, ঠিক আছে। তো এগুলো তোমরা পড়ে ফেলতে পারবা, এগুলো কোনো ব্যাপার না। এইবার আসো আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাই। এই যে পলিটিক্স তো তোমরা অনেক কিছুই বুঝো, তারপরেও একটু পলিটিক্স তোমাদেরকে শিখাই। দেখতে পাচ্ছ এটা কি দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, অনুচ্ছেদ 17টা কিন্তু অধিকার 18টা, ঠিক আছে। ওকে, আচ্ছা। তো সংবিধানের 36 থেকে 44 অনুচ্ছেদ যারা মনে রাখতে পারো না, সংবিধানের 36 থেকে 44 অনুচ্ছেদ যারা মনে রাখতে পারো না, তারা এই দুইজন মহান ব্যক্তির দিকে তাকাও। তাইলেই আজকের পর থেকে তুমি 36 থেকে 44 অনুচ্ছেদ আর ভুলবা না, ঠিক আছে। আজকের পর থেকে আর ভুলবা না, এতটুকু শিওর। চলো আমরা একটু টেকনিকটা শিখে আসি, কিভাবে আমরা এটা মনে রাখতে পারবো। দেখো, এই যে ব্যক্তির নাম আমরা ধরে নিলাম সিংহ, তার নামের অর্থ সিংহ, আবার বাঘও হয় বিভিন্ন ভাষায়। তো ধরলাম এই সিংহ প্রথম ব্যক্তি, এই সিংহ এটা হচ্ছে তার বন্ধু, এই ব্যক্তি হচ্ছে তার বন্ধু। তো তার বন্ধুকে সে বুঝাচ্ছে, বন্ধু চলো, কি বলছে? বন্ধু চলো, বন্ধু চলো। আমরা তারা তো একটা সমাবেশই ছিল, এই সমাবেশ কি বলছে? আচ্ছা আমি এখানে না লিখে একটু অন্যদিকে লিখি, ক্লিয়ার দেখা যাচ্ছে? তো এই সিংহ তার বন্ধুকে বলতেছে, বন্ধু চলো চলো, আমরা এই সমাবেশ থেকে একটা নতুন সংগঠন খুলি। কি বলছে? যে এই বন্ধু চলো আমরা এই সমাবেশ থেকে একটা নতুন সংগঠন খুলবো, ঠিক আছে। সেখানে তো যেই সংগঠনটা খুলবো সেই সংগঠনের নাম কি হবে? সেই সংগঠনের নাম আমরা কি করব? অনেক চিন্তা করে সেটার আমরা একটা নাম দিব। সেটার নাম মনে করো যে এই সংগঠনের নাম দিল থ্রেড। এই জিনিসটা আমরা এখন বর্তমানে অনেক দেখতেছি যে থ্রেড, সে অনেক চিন্তা করে এই নামটা দিল, থ্রেড। তারপরে মনে করো যে হচ্ছে অনেক চিন্তা তো করলো, তারপরে চিন্তা করে সে মনে করো যে হচ্ছে একটা থ্রেড দিল, এবং এই যে থ্রেড, এই থ্রেডের কাজ কি? দে আর ওপেন, দে আর লুকিং ফর শত্রুস। তাদের উদ্দেশ্যটা হবে এটা, ঠিক আছে। তো এই উদ্দেশ্য সাধনের জন্য তারা কি করলো? কিছু জেনজি লাগাই দিল, যে এই জেনজিদের কাজই হচ্ছে লুকিং ফর শত্রুস। তারা এই বাংলাদেশে কোনো শত্রু আছে কিনা, বা কারা, যেহেতু এখন নতুন জেনারেশন জেনজি সবকিছু করতেছে, এই জন্য তাদেরকে কাজে লাগানো হইলো। তারা আসলে সবকিছু খুঁটিনাটি শত্রু বের করবে, ঠিক আছে, শত্রুদের বের করবে, অপারেশন শত্রুস। তো এখন যেহেতু শত্রুস বের করবে, এখন মনে করো এখন ভাই জেনজি তো মনে করো যে খুবই স্মার্ট, তারা আসলে গ্লোবালাইজেশনে বিশ্বাসী। তারা তো আসলে তারা ওই যে দেশের মধ্যে যে কাঁটাতার, এই কাঁটাতারে তারা বিশ্বাসী না। তারা কি করলো? বাংলাদেশে মনে করো যে বাংলাদেশি শত্রু খুঁজতে খুঁজতে তারা এক সময় দেশের বাইরে 7 সিস্টার্সে চলে গেল, ঠিক আছে। এখন 7 সিস্টার্সে চলে গেছে, ওইখানে যা দেখলো, আরে 7 সিস্টার্স মানে মানুষ সকল পেশার মানুষ এবং সকল ধর্মের মানুষ
অনেক ভালো আছে, মিলেমিশে সকল পেশার মানুষ, সকল ধর্মের মানুষ মিলেমিশে অনেক ভালো আছে, তাদের মধ্যে যে সাম্প্রতিক বন্ধন সেটা অনেক অটুট। হ্যাঁ, এবং তারা একজন অপরজনকে অনেক ভালোবাসে, একসাথে সকল অনুষ্ঠানে যায় এবং তাদের মধ্যে সম্প্রীতি অনেক ভালো। ঠিক আছে, তো এটা এই জেনজি দেখতে পাইলো। কিন্তু কথা হচ্ছে যে পেশা ধর্ম দেখলাম, তারপরে যেটা হয়েছে যে কিন্তু সেখানে একটা সমস্যা আছে, সেখানে কিছু বিশৃঙ্খলাকারী যারা এটা পছন্দ করে না, তারা কি করলো, তারা হচ্ছে কি করলো, তারা হচ্ছে বিভিন্ন, যেমন ডাকাতরা কি করলো, কিছু ডাকাতরে তারা খুঁজে পাইলো যারা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন গৃহে ঢুকে কি করছে, সরি, তারা হচ্ছে সম্পত্তি, তারা হচ্ছে আগে সম্পত্তি আসবে, আমি একটু মুছি। তো তারা দেখতে পাইলো যে সেখানে কিছু হচ্ছে ডাকাত, তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সম্পত্তি লুটপাট করা শুরু করছে এবং কোথায়, বিভিন্ন গৃহে ঢুকে তারা সম্পত্তি লুটপাট শুরু করছে। তো এখন সম্পত্তি তো লুটপাট শুরু করছে, দেশও অস্থিতিশীল হয়ে গেছে। এখন এটা তো জেনজি বুঝতে পারলো এবং জেনজি সাথে সাথে এই সিংহকে কল দিল, সিংহকে কল দিয়ে তাকে হচ্ছে সবকিছু রিপোর্ট জানাইলো যে এই অবস্থা। তখন সে পাঠাই দিল 10 ট্রাক। ঠিক আছে, তো 10 ট্রাক পাঠাইলো, কি পাঠাইলো, তোমরা যেটা ভাবতেছো এটা না, উনি 10 ট্রাক পাঠাইলো। 10 ট্রাকের মধ্যে যা যা ছিল, ড্রোন ছিল, তারপর এই যে ব্যাডমিন্টন ছিল, তারপরে ছিল হচ্ছে তোমার ক্রিকেট ব্যাট, বল, তারপরে ওই যে খিচুড়ি খাওয়ার জন্য বিভিন্ন জিনিস, টিভি ওগুলা পাঠাইলো, হ্যাঁ, হকি স্টিক এগুলা পাঠাইলো খেলার জন্য। এগুলা কেন পাঠাইছে, যে এই জেনজি কষ্ট করে ডাকাত ধরবে, তারা ড্রোন দিয়ে ডাকাত খুঁজবে, তারপর হচ্ছে রাস্তাঘাটে তারা রাতের বেলা ক্রিকেট খেলবে যাতে ডাকাত কারো ঘরে আক্রমণ করতে না পারে, তারপর হচ্ছে তারা মনে করো সেখানে ট্রাফিক কন্ট্রোল করবে, দেশকে যারা অস্থিতিশীল করতে চায় 7 সিস্টারের মধ্যে তারা যাতে করতে না পারে, এই জন্য সে হচ্ছে কি করলো যে এই ট্রাক পাঠাইলো। এবং হচ্ছে তারপরে হচ্ছে সে দেশের সরকারের সাথে অবশ্যই কথা বলে পাঠাইছে এবং হচ্ছে তাদের মৌলিক অধিকার, কিসের জন্য, তাদের মৌলিক অধিকার বলবৎ করার জন্য। ঠিক আছে, মৌলিক অধিকার বলবৎ করার জন্য, কারণ এই যে ডাকাতরা যদি রাস্তায় থাকে তাহলে তাদের মৌলিক অধিকার থাকতেছে না, তারা সভা সমাবেশ চলাফেরা খুব স্বাধীনভাবে করতে পারতেছে না। ঠিক আছে, তো তিনি পাঠাইছে, তারপরে আসলে বর্ডার পর্যন্ত গেছে, তারপরে আসলে আমরা জানি না। তো আমার এই ছোট গল্পটা এখানেই শেষ। ঠিক আছে, তো ছোট গল্প রবীন্দ্রনাথের এমনই হয় যে শেষ হইল না শেষ, তারপরে আসলে তোমরা নিজেরা ভেবে নাও। আর সংবিধিবদ্ধ সতর্কীকরণটা আমি প্রথমে দিনেই পরে দিচ্ছি যে এই ঘটনার সাথে আসলে বাস্তবের কোনো কিছু মিল নেই, চরিত্রের মিল আছে কিন্তু কোনো ঘটনার মিল নেই। ঠিক আছে, এবং হচ্ছে এখানে তোমরা যেহেতু এখানে আমি গল্পকার, তাই আমি আমার ইচ্ছা মতো চরিত্র বাছাই করতে পারি এবং আমি আমার মতো গল্পর প্লট সাজাইতে পারি। এখানে বাস্তবের সাথে কোনো মিল নাই, আমার যেভাবে মনে হয়েছে যে যেখানে আমি এখানে চরিত্রকে হাইলাইটও করতে পারি আবার যাই ইচ্ছা করতে পারি। তো এখানে একজন গল্পকার হিসেবে আমার পূর্ণ স্বাধীনতা আছে, আমি চরিত্রকে কিভাবে ব্যবহার করব এবং কাজগুলো কিভাবে ব্যবহার করব, এটা নিয়ে আশা করি তোমাদের মধ্যে কোনো সমস্যা নাই। এবার আসো আমাদের যে সমস্যা সেটা হচ্ছে আমাদেরগুলো মনে থাকতে সমস্যা। ঠিক আছে, তো এবার দেখো, চল এটাকে আমরা নিয়ে ফেলাম 36 নাম্বার, সমাবেশ এটাকে আমরা নিয়ে ফেললাম 37 নাম্বার, সংগঠন এটাকে আমরা নিয়ে ফেললাম 38 নাম্বার, চিন্তাকে আমরা নিয়ে ফেললাম 39, পেশাকে আমরা নিয়ে ফেললাম 40, ধর্মকে নিলাম 41, সম্পত্তিকে নিলাম 42, গৃহ নিলাম 43 এবং মৌলিক অধিকার বলবৎকরণ নিয়ে নিলাম 44। এবং এভাবেই সুন্দর করে একটা সুন্দর গল্পের মাধ্যমে আমরা কিন্তু এই সংবিধানের 36 থেকে 44 শিখে ফেললাম। ঠিক আছে, তো এইভাবেই আসলে একটা সুন্দর ঘটনার মাধ্যমে কিন্তু আমরা আসলে শিখতে পারি, যেটা আমরা আজীবনেও ভুলবো না। তো এই সুন্দর সুন্দর টেকনিক পাইতে হলে অবশ্যই তোমাদেরকে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হইতে হবে এবং এরকম ভাবে শিখতে হবে। ঠিক আছে, তো এবার বলো কেমন শিখলা তোমরা। না,
এখানে আর নাই। তো এইভাবেই আমরা 36 থেকে 44 টেকনিকটা শিখে ফেললাম, ঠিক আছে। ওকে, এই দুইজন ব্যক্তিকে ধন্যবাদ যাদের জন্য আমরা আসলে টেকনিকটা শিখতে পারছি। ওকে, সো তাদেরকে ধন্যবাদ দিয়ে আমরা হচ্ছে পরের স্লাইডে চলে যাই। ওকে, এবার আসো হ্যাঁ, তো ঢাকা বাংলার রাজধানী হয় কয়বার? ঢাকা বাংলার রাজধানী হয় 5 বার। এটা আমাদেরকে একটু জানতে হবে। ঢাকা বাংলার রাজধানী হয় 5 বার এবং সেটা কখন কখন হয় দেখো, 1610 সালে প্রথম হয়। এটা পরীক্ষা আসতে পারে যে ঢাকা বাংলার রাজধানী প্রথম কবে হয়। এটা 1610 সালে হয় এবং কে করেন? এটা করা হচ্ছে ইসলাম খান, ঠিক আছে। ইসলাম খান নাম রাখেন জাহাঙ্গীরনগর, যেহেতু তখন মোগল সম্রাট ছিল জাহাঙ্গীর, এর জন্য 1610 সালে ইসলাম খান হচ্ছে ঢাকা দখল করে নাম করেন জাহাঙ্গীরনগর। এবং পরবর্তীতে 1660 সালে হয় মীর জুমলা তখন প্রতিষ্ঠা করছিল, আবার মীর জুমলা কিন্তু ঢাকা গেটও প্রতিষ্ঠা করছিল। তো 1660, তারপর 1905 সালে হয় যখন বঙ্গভঙ্গের সময় বাংলা একটা প্রদেশ হয়, পূর্ব বাংলা একটা প্রদেশ হয়, তখন কিন্তু 1905 সালে এই ঢাকাকে রাজধানী করা হয়, বাংলা রাজধানী। এবং 1947 সালে যখন দেশ ভাগ হয় তখন কিন্তু ঢাকাকে পূর্ব পাকিস্তানের রাজধানী, এবং 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন কিন্তু প্রতিষ্ঠা করা হয়। তাহলে স্বাধীনতার পরে একবার, আর স্বাধীনতার পরে স্বাধীনতার আগে 4 বার, আর বাংলার মোট 5 বার, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। হ্যাঁ, এখানে দেখো তোমাদেরকে আগে আমি যেই স্লাইডটা পড়াইছি, এবার স্লাইডটা কি এক? এবার স্লাইডটা কিন্তু এক না, এবার স্লাইডে কিন্তু অনেক নতুন জিনিস আপডেট করা হয়েছে, ঠিক আছে। ওকে, এবার আসলে সাংবিধানিক পদ। সাংবিধানিক পদগুলো যদি দেখো সাংবিধানিক পদ কয়টা আছে? সাংবিধানিক পদ আছে 11টা, ঠিক আছে। সাংবিধানিক পদ 11টা আছে, এগুলো একটু দেখে নিও। এবার সাংবিধানিক পদগুলো আমরা একটু দেখবো। রাষ্ট্রপতি, এই যে দেখো রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি সম্পর্কে আমরা একটু জানবো। এখন তো তোমরা জানো আমাদের বর্তমান রাষ্ট্রপতি কে। আমাদের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে চুপ্পু, ঠিক আছে, শাহাবুদ্দিন চুপ্পু। তোমরা কি আসছো ক্লাসে? 109টা শেয়ার, অনেক কম। তোমরা কি শেয়ার করবে না? সবাই ক্লাসটা শেয়ার করে দাও, সবাই ক্লাসটা। সাংবিধানিক সংস্থা, হ্যাঁ আমি বলতেছি, সাংবিধানিক পদ 11টা, সাংবিধানিক সংস্থা কয়টা আমি বলবো, কোনো সমস্যা নাই। তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে দাও। সাংবিধানিক সংস্থা কয়টা এবং কেন কয়টা আমি দিছি সেটা আমি বলতেছি, কোনো সমস্যা নাই। সবাই একটু প্লিজ ক্লাসটা শেয়ার করে দাও। আমি আশা করবো তোমরা ক্লাসটা তোমাদের ভালো লাগতেছে, ঠিক আছে। ওকে, সবাই সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, আচ্ছা, তারপরে দেখো এই যে রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি যদি আমরা হচ্ছে বলি প্রথম রাষ্ট্রপতিকে, তাহলে সেটা অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ সেই যে 1971 সালের 10 এপ্রিল যে মুজিবনগর সরকার গঠন করা হয়েছে, সেখানে শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করা হয়েছে। এবং যদি বলা হয় সাংবিধানিক রাষ্ট্রপতি, তাহলে আবার সাংবিধানিক রাষ্ট্রপতি কিন্তু হচ্ছে আবু সাইদ চৌধুরীকে করা হবে, ঠিক আছে। আর বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে শাহাবুদ্দিন, যিনি হচ্ছে 22তম, যিনি হচ্ছে 22তম, কিন্তু ব্যক্তি হিসেবে তিনি 18তম। কারণ কিছু কিছু ব্যক্তি দুইবারও রাষ্ট্রপতি ছিলেন, এজন্য ব্যক্তি হিসেবে 18, কিন্তু এটা তম হিসেবে বললে 22তম। আর সর্বোচ্চ সাংবিধানিক পদ বা রাষ্ট্রের অভিভাবক হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রের যে কোনো কাজ শুরু হয় রাষ্ট্রপতির নামে। রাষ্ট্রপতি মানে হচ্ছে নামে অনেক অনেক কিছু, কিন্তু কাজে যদিও অনেক কিছু না। যাই হোক, এটা আসলে বাংলাদেশের ক্ষেত্রে। তারপরে রাষ্ট্রপতির শপথ পদত্যাগ করেন স্পিকারের নিকট, খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির শপথ এবং পদত্যাগ, মনে করে এখন যদি শাহাবুদ্দিন চুপ্পু আমাদের যে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, তিনি যদি মনে করেন আমি আসলে যাদের সাথে এতদিন চলতাম, যারা আমার বন্ধু বান্ধব ছিল, আমার এই জাতীয় সংসদে যাদের সাথে আমি চলতাম, তারা তো এখন নাই, তো আমি এখন আর থাকবো না, আমি এখন কি করব, আমি এখন ক্ষমতা থেকে পদত্যাগ করব। তখন তিনি কার কাছে পদত্যাগ করতে হবে? স্পিকারের কাছে। কিন্তু এখন আবার স্পিকারও নাই। আচ্ছা, যাই হোক, তো রাষ্ট্রপতির পদ শূন্য হলে সাথে সাথে স্পিকারের পদও শূন্য হয়। কারণ ওই রাষ্ট্রপতি যদি মারা যায় বা রাষ্ট্রপতি যদি ক্ষমতা থেকে পদত্যাগ করে, ওই জায়গাটা তখন স্পিকারকে দেওয়া হয়। যদি সে স্পিকার নিতে চায় তাহলে, বা সে যদি নিতে না চায় তাহলে এটা অন্য কাউকে দেওয়া হয়, ঠিক আছে। ওকে,
বাট রাষ্ট্রপতি যদি কখনো বেড়াইতে যায়, কোনো দেশে ঘুরতে যায়, বা মনে করো মুভি দেখতে যায়, কোনোভাবে সময় কাটাতে যায়, তখন কিন্তু সেই পদটায় স্পিকারের ক্ষমতা থাকে, তখন স্পিকার তার অবর্তমানে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করে। আচ্ছা, তারপর অধ্যাদেশ জারি করতে পারে তোমার হচ্ছে রাষ্ট্রপতি। অধ্যাদেশ হচ্ছে একটা আইন, হ্যাঁ, ইংলিশে বলা হয় অর্ডিন্যান্স, এটা হচ্ছে অধ্যাদেশ জারি করে রাষ্ট্রপতি। তারপর তার ন্যূনতম বয়স হতে হবে 35 বছর, 35 বছর আগে কেউ রাষ্ট্রপতি হইতে পারবে না, এবং তার ক্ষমতা 2 বছর মেয়াদ, তার মেয়াদ 2 বছর মাত্র, মানে মেয়াদ না, সরি, মানে সে 2 বার হইতে পারবে রাষ্ট্রপতি, বাট তার এই যে মেয়াদটা 5 বছর। তারপর সংসদ সদস্যের মাধ্যমে নির্বাচিত হন। আচ্ছা, এটা একটা প্রশ্ন আসে যে এই যে আমাদের রাষ্ট্রপতি আমরা দেখি যে বিভিন্ন এলাকার এমপিরা নির্বাচিত হয় জনগণের ভোটে, কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হয় কিভাবে? রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদে যে 350টা আসন বা 350 জন ব্যক্তি, তারা হচ্ছে ভোট দেয়, তারা ভোট দিয়ে যে কোনো একজনকে রাষ্ট্রপতি বানায়। তাহলে যদি প্রশ্ন হয় রাষ্ট্রপতি কাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হন, তাহলে সেটা হবে সংসদ সদস্যদের। ঠিক আছে, তারপরে হচ্ছে তার সম্পর্কে আরো অনেক তথ্য আছে, এগুলো আশা করি তোমাদের লাগবে না, মানে তোমরা এগুলো বুঝে নিতে পারবা। কিছু হচ্ছে তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ দেওয়া আছে, যদিও এখন এগুলো অত গুরুত্বপূর্ণ না, তারপরে এক নজর এগুলা দেখে রাখবা। ঠিক আছে, আমি যেগুলো একদম বুঝানোর মতো সেগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখতে পারো যে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন যেসব সংস্থাগুলো, যেসব প্রধানকে, যেমন অ্যাটর্নি জেনারেল। এই অ্যাটর্নি জেনারেলকে টোটালি রাষ্ট্রপতি হচ্ছে কি করা হয়, শপথ দেন, বা রাষ্ট্রপতি তার ইচ্ছা মতো হচ্ছে নিয়োগ দিয়ে থাকেন অ্যাটর্নি জেনারেলকে, এবং তার আসলে কোনো মেয়াদ নেই। রাষ্ট্রপতি যতদিন তাকে বলবেন যে তুমি ক্ষমতায় থাকো, ততদিন সে ক্ষমতায় থাকবে। যখন রাষ্ট্রপতির ইচ্ছা হবে যে আমার আর অ্যাটর্নি জেনারেলকে ভালো লাগতেছে না, সাথে সাথে তাকে তিনি হচ্ছে এই অ্যাটর্নি জেনারেল থেকে পদ থেকে সরাই দিতে পারেন। এবং যেহেতু রাষ্ট্রপতি নিজেই শপথ নেয়, এই জন্য অ্যাটর্নি জেনারেলের আর কোনো শপথ নাই, অ্যাটর্নি জেনারেলের আর কোনো শপথ নাই। তারপর নির্বাচন কমিশনার, যে নির্বাচনের প্রধান কমিশনার, সেটাও রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকে। তারপরে মহাহিসাব নিরীক্ষক, এটাও রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকে। সুপ্রিম কোর্টের যে বিচারক বা প্রধান বিচারপতি, এটাও কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকে। সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান যারা আছে, পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি যেটাকে আমরা বলি, সেটাও কিন্তু এই রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকে। এবং তিনি যেসব সংস্থার প্রধান একটু দেখে নাও, সরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর। এটা পরীক্ষায় আসে যে তোমরা তো দেখো বিসি, আমরা যে প্রধান তাকে কি বলি? তাকে আমরা বলি ভিসি। এখন ভিসি মানে কি? ভিসি মানে হচ্ছে ভাইস চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর। এখন ভাই তাহলে চ্যান্সেলরটা কে? ভাইস চ্যান্সেলর তো মানে চ্যান্সেলরের পরের পদ, তাহলে ওই চ্যান্সেলরটাই হচ্ছে এই রাষ্ট্রপতি। অর্থাৎ রাষ্ট্রপতি তার ক্ষমতা পদাধিকার বলে সকল বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের, সেটা হোক সরকারি হোক বেসরকারি, সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি, এটা মাথায় রাখবা। ঠিক আছে, আর বিসি হচ্ছে তারপরে যে ক্ষমতা, প্রশাসনিক যে প্রধান। ঠিক আছে, তারপর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, এটা দেখবা সশস্ত্র বাহিনীর, অর্থাৎ যে 3 বাহিনীর প্রধান, বা আর্মি বলো, নেভি বলো, নৌবাহিনী বলো, সবকিছুর, বিমান বাহিনী বলো, সবকিছুর প্রধান কিন্তু সর্বাধিনায়ক কিন্তু হচ্ছে এই রাষ্ট্রপতি। তারপর রেড ক্রিসেন্ট ও স্কাউট। আচ্ছা, আমাদের এই রেড ক্রিসেন্ট নিয়ে একটা কথা বলি। এটা হচ্ছে খ্রিস্টান দেশে রেড ক্রস নামে চলে, বাট মুসলিম দেশে এটা রেড ক্রিসেন্ট নামে চলে, যাদের কাজ হচ্ছে বিভিন্ন সহায়তা, বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত দেশে সহায়তা করা, বা দেশে শান্তি পরিচালনা করা, এরকম আর কি রেড ক্রিসেন্ট। এবং স্কাউটের প্রধানও কিন্তু রাষ্ট্রপতি। তারপরে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রধানও রাষ্ট্রপতি। ঠিক আছে, ওকে। ওকে, সো এটা আমরা দেখলাম। এবার আসো একটু প্রধানমন্ত্রী সম্পর্কে তথ্যটা জেনে নেই। দেখো প্রধানমন্ত্রী, এই যে দেখো প্রধানমন্ত্রী হচ্ছে সরকারের প্রধান, সরকারের যে প্রধান সেই হচ্ছে প্রধানমন্ত্রী, আর রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। মনে রাখবা, রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, আর সরকারের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, এবং সরকারের মুখপাত্রও কিন্তু বলা হয় এই প্রধানমন্ত্রীকে, সরকারের মুখপাত্র। অর্থাৎ এই যে পুরো সরকারটা, এই সরকার যার কথায় চলে, বা সরকারের যার কথাগুলোই বেশি হাইলাইট হয়, সে হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, তো বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা, সরকার প্রধানমন্ত্রী, এটা তো আমরা জানি। তারপর স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান। যেহেতু 1973 সালের 7ই মার্চ আমাদের যে প্রথম নির্বাচনটা হয়, সেই নির্বাচনের মাধ্যমে প্রথম প্রধানমন্ত্রী কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হন। তারপর প্রধানমন্ত্রী পদত্যাগ অর্থ মন্ত্রিসভার পদত্যাগ। অর্থাৎ দেখো, শেখ হাসিনা যখন, এই যে এখন আসো,
অনেকে বলতেছে শেখ হাসিনা পদত্যাগ করছে বা রাষ্ট্রপতি নিজেও বলছে শেখ হাসিনা পদত্যাগ করে গেছে, কিন্তু বাকিরা তো পদত্যাগ করে নাই। তাহলে এই সংসদ ভেঙে দিল কেন? কারণ এই যে শেখ হাসিনা নিজে পদত্যাগ করছে, এই জন্য দেখো কোথায় এই যে প্রধানমন্ত্রীর পদত্যাগ অত মন্ত্রিসভার পদত্যাগ, অর্থাৎ শেখ হাসিনা পদত্যাগ করছে তার মানে মন্ত্রিসভায় পদত্যাগ করছে। এই জন্য কি হয়েছে, যেহেতু প্রধানমন্ত্রী নাই এই জন্য এই রাষ্ট্রপতি সেই সংসদটা ভাঙা দিতে পারছে। ঠিক আছে, এই জন্যই হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা ঘটছে। তারপরে দেখো প্রধানমন্ত্রীকে জাতীয় স্বার্থের রক্ষক বলা হয়, বাংলাদেশের জনগণের মুখপাত্র হিসেবে কাজ করে প্রধানমন্ত্রী, এবং এগুলো যা যা আছে এগুলো তোমরা বুঝবা, এগুলো আহামরি কিছু না এগুলো তোমরা। এবং তিনি যেসব সংস্থার প্রধান একনেক অনেক, অর্থাৎ জাতীয় যে অর্থনৈতিক পরিষদ আছে, যেসব জায়গা থেকে আসলে যে অর্থটা দেওয়া হয়, যেসব জায়গা থেকে বিভিন্ন জায়গায় খরচ করা হয়, একনেক এবং ন্যাক। ন্যাক হচ্ছে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এবং এটার যারা হচ্ছে কার্যনির্বাহী কমিটি সেটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। তারপরে ব্যবসা যেগুলো হচ্ছে জোন অথরিটি, যেগুলো হচ্ছে তোমার ওই যে আমরা যেগুলোকে বলি ইকোনমিক জোন অথরিটি, সেগুলো হচ্ছে অর্থনৈতিক অঞ্চল সেগুলা। তারপর নিকারের কাজ হচ্ছে যে বাংলাদেশের উপজেলা কয়টা হবে, জেলা কয়টা হবে, বাংলাদেশে হচ্ছে তোমার মানে প্রশাসনিক একটা স্তর বিন্যাস। হ্যাঁ, বাংলাদেশে যেমন বিভাগ কথা হয়েছিল যে 8টা থেকে 10টা করা হবে, এই যে 2টা বেশি বিভাগ করা হবে, এই যে খরচ বা কিভাবে করা হবে এই কাজটা কিন্তু এই নিকার করে থাকে। তারপর যে এখন 495টা উপজেলা, যে সর্বশেষ যে 3টা উপজেলা করা হইলো, এগুলো কিন্তু নিকারের তত্ত্বাবধানে। তারপর বিডা হচ্ছে এটাকে কি বলা হয়, বিনিয়োগ। হ্যাঁ, বিনিয়োগ যেটা আছে ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, এটা হচ্ছে বিডা। এবং হচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার উপদেষ্টা কমিটিও কিন্তু এই প্রধানমন্ত্রী থাকেন। এবার আসলে দেখো সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি। আমি আজকে আর বেশি পড়াবো না, জাস্ট এই স্লাইডটা পড়ানো আর অল্প একটু বাকি আছে, তারপরে আজকে ক্লাসটা শেষ করে দিব। যেহেতু এত বড় ক্লাস আসলে সবার ভালো লাগবে না, এই জন্য কিন্তু হচ্ছে আজকের ক্লাসটা দ্রুত শেষ করে দিব। তো চলো এবার দেখো স্পিকারের কাজটা কি। স্পিকারের কাজ হচ্ছে জাতীয় সংসদের সভাপতি। তাহলে জাতীয় সংসদের সভাপতি হচ্ছে স্পিকার, এবং মুখপাত্র কিন্তু স্পিকার। তারপর বাংলাদেশের প্রথম নারী ও বর্তমান স্পিকার শিরিন শারমিন, এটা আগে আসার সম্ভাবনা ছিল, এখন আর নাই। তারপরে বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ, এটাও পড়াইছি। রাষ্ট্রপতি পদ শূন্য হলে সাথে সাথে স্পিকারের পদ শূন্য হবে। ঠিক আছে, তো রাষ্ট্রপতির অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন স্পিকার, মাত্র একটু আগে আমি কথাগুলো বলে আসছি। তারপর দেখো চিফ হুইপ, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। চিফ হুইপ মানে কি? হুইপ মানে হচ্ছে সচেতক, মানে যে সচেতন করে দেয়। যেমন মনে করো এমপিরা কি বলবে, কোন জিনিস নিয়ে কথা বলবে, তাদের মধ্যে দলীয় শৃঙ্খলা রক্ষা করা, প্রধানমন্ত্রী কি বলবে, এই যে কাজগুলো তাদের মধ্যে যে নেগোসিয়েটটা করে, এটা হচ্ছে হুইপ করে। এই জন্য হুইপ অর্থ সচেতক, এবং সংসদের শৃঙ্খলা রক্ষার কাজ করেন এই হুইপ। ঠিক আছে, এবং দেখো তারপরে টেকনোক্রেট মন্ত্রী আছে। টেকনোক্রেট মন্ত্রী আসলে কি? টেকনোক্রেট মন্ত্রী হচ্ছে এই শেখ হাসিনা না, প্রধানমন্ত্রী চাইলে তার যে মন্ত্রী পরিষদ, এই মন্ত্রী পরিষদে তিনি 10% হচ্ছে মন্ত্রী নিতে পারেন বাহিরের থেকে, যারা কোনো নির্বাচিত জনপ্রতিনিধি না। ঠিক আছে, তো এই যে দেখো রাষ্ট্রের প্রয়োজনে অনির্বাচিত ব্যক্তিবর্গ যাদেরকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়ে থাকে, সংবিধান অনুযায়ী টেকনোক্রেট মন্ত্রী হতে পারে 10%। ঠিক আছে, 10%, এটাই। ওকে, সো আজকে আর আমি তোমাদেরকে কোনো জিনিস পড়াচ্ছি না, তবে একটা জিনিস আজকে আমি দেখাই। এই যে দেখো আমরা এইবার আমাদের সেকেন্ড টাইম কোর্সে যারা আসবে তাদের জন্য দেখো এই যে এরকম সুন্দর করে সবকিছু স্লাইড কিন্তু হচ্ছে এবার আমরা রেডি করে রাখছি, এবং তোমাদেরকে এই লেকচার শিটগুলাই আমরা দিব। দেখো এর বাহিরে কিচ্ছু পড়া লাগবে না ভাই, এর বাহিরে কিচ্ছু পড়া লাগবে না, তোমরা জাস্ট দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। অনেক রাত দিন পরিশ্রম করে এই জিনিসগুলো সাজাইছি, আশা করি হচ্ছে এই যে একদম সব কিছু আছে, নাই এমন কিছু নাই, গুরুত্বপূর্ণ যা যা সব আছে এখানে। ঠিক আছে, এখানে সব পাবা। আচ্ছা, এবার আমি তোমাদেরকে এই যে আজকে যে নতুন দল গঠন করার কথা হইল, এই নতুন দল গঠনটা নিয়ে একটু কথা বলি। অনেক ভেবে চিন্তে সেকেন্ড টাইমারদের নিয়ে আমরা একটা নতুন দল গঠন করার চিন্তা ভাবনা করছি, এবং সেটা হচ্ছে বিপ্লবী 2.0। ঠিক আছে, বিপ্লবী 2.0 তোমরা দেখতে পাচ্ছ, বিপ্লবী 2.0। আজকে আমি পড়াবো না, শেষ করে দিব, এখনই শেষ করে দিব। তো সেকেন্ড টাইমারদের যে আসলে যে নতুন দলটা আমরা গঠন করতে চাইছি সেটা হচ্ছে কি, বিপ্লবী 2.0। কারণ আমরা প্রথমবার একবার বিপ্লব করছি, যেভাবেই হোক যে কারণেই হোক আমরা আসলে সেটাতে সাকসেস হইতে পারি নাই, কিন্তু এইবার কিন্তু আমাদেরকে সাকসেস হইতেই হবে।
এবার আমাদেরকে কি হইতে হবে? সাকসেস হইতেই হবে। এই জন্য আমাদের এই নতুন দলের নাম হবে বিপ্লবী 2.0। যেহেতু আমরা আসলে সবাই এখন রাজনীতি মাথায় ঢুকছে, সবাই এখন আমরা বিপ্লবী, সো সেকেন্ড টাইম নিয়েও এটা বিপ্লবী করা যায়, সেকেন্ড টাইম নিয়েও আমরা এখন একটা বিপ্লব করতেই পারি। এই জন্য আজকের এই নতুন দলের নাম হচ্ছে বিপ্লবী 2.0। ঠিক আছে, নাম কার কার পছন্দ হয়েছে বলো, কার কার এই নাম পছন্দ হয়েছে? ওকে, তো বিপ্লবী 2 এবং এটা সভাপতি হিসেবে তোমরা কার নাম সাজেস্ট করবা বলো? এই বিপ্লবী 2.0 এর সভাপতি হিসেবে তোমরা কার নাম সাজেস্ট করবা? এই সভাপতি হিসেবে আমি দিয়ে দিলাম তোমাদের প্রিয় মহসিন পাটোয়ারিকে। প্রিয় মহসিন পাটোয়ারি, সে হচ্ছে এই দলের সভাপতি। এবং সাধারণ সম্পাদক হিসেবে থাকবে তোমাদের প্রিয় সুফিয়ান ভাইয়া। সুফিয়ান ভাইয়া যে হচ্ছে তোমাদের বাংলার বস, সুফিয়ান ভাই, সে থাকবে হচ্ছে সাধারণ সম্পাদক। এই বিপ্লবী 2.0 এর যেই যাদের নেতৃত্বে আমরা এই দলটা গঠন করতেছি। ঠিক আছে, তারপর এটার মোটো হবে কি জানো? এটার মোটো হবে যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন। যেটা বলে গেছে কে? বলে গেছে হিটলার। যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন, এটা মনে রাখবা, কারণ তোমাদের এই মোটো থেকেই পরীক্ষায় চলে আসবে যে এই উক্তিটা কার। এই উক্তিটা হচ্ছে হিটলারের। এখন ভাই আমরা তো এখন যুদ্ধ করেই দেখো আমরা একটা নতুন সরকার বা একটা নতুন সংস্কার আনতেছি, সো যুদ্ধের বাইরে আসলে কিছু নাই। আমাকে তোমরা ওই সহসভাপতি বানিয়ে দিতে পারো, এর বাইরে আসলে আর আমার কিছু করার নাই, আমি একজন সহসভাপতি। ঠিক আছে, তো যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন। এবং আমাদের আরেকটা নীতিবাক্য থাকবে। নীতিবাক্যটা হচ্ছে আমি লিখে আনছি যে আমাদের নীতিবাক্যটা আসলে কি। তো শুধু যুদ্ধ করলেই আসলে আমরা তো আর মনকে স্থির রাখতে পারবো না, আমাদের একটু প্রেম ভালোবাসারও দরকার আছে। আমাদের যে হৃদয়, সেই হৃদয় একটু মানে ভালোবাসার বহিঃপ্রকাশের দরকার আছে। এই জন্য আমাদের যে নীতিবাক্য সেটা হবে আমাদের সেই জাগ্রত কবি, দিনের কবি, সকাল ঘুম ভাঙানিয়া কবি শেফায়েতুল্লাহ শেফুদা, তার যেই একটি রচিত কবিতা যে লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পিস, লাভ ইজ হ্যাপিনেস, লাভ ইজ লাইফ, লাভ নেভার ডাইজ। এই 5 চরণের যে প্রথম 2 লাইন, লাভ ইজ পাওয়ার, ঠিক আছে, লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পিস, এই দুইটা হচ্ছে আমাদের প্রথম 2 চরণ। যে রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন কয়েক চরণ আমরা নিছি জাতীয় সঙ্গীত হিসেবে বাজানো হয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে, ঠিক তেমনি আমরা লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পিস, এই দুইটা আমরা হচ্ছে গ্রহণ করলাম। ঠিক আছে, তো সেই শেফায়েতুল্লাহ শেফুদা কিন্তু আমার চাঁদপুরের একজন লোক, এবং তিনি কিন্তু যতটুকু জানি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, এবং তিনি এখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সেখানে একটা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, এবং বর্তমানে তিনি একটু মানসিক সমস্যায় আছেন। যাই হোক, তো দেখতেই পেলা যে আমাদের বিপ্লবী 2.0 সভাপতি হিসেবে আছেন মহসিন পাটোয়ারি, সাধারণ সম্পাদক সুফিয়ান ভাই। মোটো যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন, যুদ্ধ করে আমরা আসলে আমাদের যেই একটা পাবলিক ইউনিভার্সিটির আসন সেটা আমরা কি করব? ছিনিয়ে আনবো। এবং নীতিবাক্য লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পিস, এটার মাধ্যমে আমরা নিজেদেরকে মানে হচ্ছে উজ্জীবিত করব। ঠিক আছে, ওকে, সো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করতেছি। এবং এই বিপ্লবী 2.0 তে যারা নতুন সদস্য তাদেরকে আমরা স্বাগত জানাতে চাই। তোমরা দ্রুত আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হয়ে যাও, যেটার বিপ্লবী 2.0, এবং সেখানে আমরা নতুন কিছু শুরু করতে যাচ্ছি। এবং যারা ফ্রি থাকবে তাদের জন্য আমরা কিছু ফ্রি ব্যবস্থা রাখতেছি। ঠিক আছে, সো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করতেছি। আমার আবার হচ্ছে জাতিসংঘের যেই মহাসচিব, সে আবার আমার কল দিচ্ছে। যাই হোক, এটাও আসলে সেফুদার একটা লাইন। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ। ইনশাল্লাহ তোমরা যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ বেস্ট সার্ভিস পাবা, এবং আমি তো আসি। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেট প্রবলেম না হলে আজকে ক্লাসটা আসলে আরো ভালোভাবে নিতে পারতাম, সো সেজন্য দুঃখিত। আশা করি ইনশাল্লাহ নেক্সট টাইম আরো ভালো কিছু দিতে পারবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।